Assalamu alaikum. Welcome to the ক্লাসে আমরা ওভারভিউ দিয়ে শুরু করেছি, ইন্ট্রোডাক্টরি আলোচনা করেছি। খুব স্কেচি একটা ধারণা পেয়েছি কাহিনীটা কি। আর আমরা ধীরে ধীরে লেকচারের গভীরে যত যাব আমরা ডিটেইলে যাওয়ার চেষ্টা করব। আজকে আমাদের ফোকাস কি? আজকে আমাদের ফোকাস ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স, গার্ট্রুড মোরেল। আশা করি দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল স্লাইডে। গার্ট্রুড মোরেল, অ্যান ওভার প্রোটেক্টিভ মাদার। মানুষ হিসেবে এবং মা হিসেবে, বিশেষ করে মা হিসেবে আমরা গার্ট্রুড মোরেলকে অ্যাপ্রিসিয়েট এবং ক্রিটিসাইজ করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা একটা সিদ্ধান্তে এসেছিলাম যে মা ছেলের সম্পর্ক অবশ্যই ঘনিষ্ঠ, সবসময় ঘনিষ্ঠ থাকবে, কিন্তু যখন সেটা একটা লিমিট ক্রস করে ফেলে, যখন মা তার ছেলের জীবনে সব জায়গায় ইন্টারফেয়ার করার চেষ্টা করে, তখন ছেলে সে মানসিকভাবে পঙ্গু হয়ে যায়, মায়ের প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, নিজে নিজে সে কোনো সিদ্ধান্তই নিতে পারে না, এবং সেটা আলটিমেটলি ছেলের জীবনে অনেক ক্ষতি নিয়ে আসে, ছেলের জন্য অনেক ক্ষতি হয়ে যায়। আমরা আজকে সেটা বোঝার চেষ্টা করব যে একজন ওভার প্রোটেক্টিভ মাদার, মা যখন অনেক বেশি ডমিনেট করার চেষ্টা করে তার ছেলেদের জীবন, তখন কি কি সমস্যা তৈরি হয়, কি কি জটিলতা তৈরি হয়। এখন গার্ট্রুড মোরেল যে একজন ওভার প্রোটেক্টিভ মাদার, অতিরিক্ত পরিমাণে উনি ডমিনেট করার চেষ্টা করছেন, তার ব্যাকগ্রাউন্ডটা করেন এখানে। স্যার লাস্টে একটু সাইলেন্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা প্রথম যে আর্টিকেলটা দেখব, আশা করি আপনাদের সামনে আছে এখন, ভিজিবল। আবিদা পারভিন, উনি পাকিস্তানের একজন রিসার্চার। উনার আর্টিকেলের ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করব। অন্যরা জয়েন করতে করতে আমরা এই আর্টিকেলের ইন্ট্রোডাকশন পার্টটাতে আমরা ফোকাস করব। ইন্ট্রোডাকশনে Gertrude having echo of Hamlet's character. গার্ট্রুড নামটা আপনাদের পরিচিত থাকার কথা। হ্যামলেট নাটকে প্রিন্স হ্যামলেটের মায়ের নাম ছিল গার্ট্রুড। সেই গার্ট্রুড যে আমাদের সানস এন্ড লাভার্স এই নভেলের ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স, আমাদের প্রোটাগনিস্ট পল মোরেলের মা গার্ট্রুড। গার্ট্রুডের সম্পর্কে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, গার্ট্রুডের অতীত সম্পর্কে আমরা একটু জেনে আসি। গার্ট্রুড is not in good terms with his father জর্জ কপার্ড। প্রথমেই আমরা যে তথ্যটা জানতে পারছি সেটা হচ্ছে গার্ট্রুডের সাথে তার বাবা জর্জ কপার্ডের সম্পর্কটা ভালো না। জর্জ কোপার্ড উনি একজন ইঞ্জিনিয়ার, who is considered by his daughter as ruthless and sluggish. গার্ট্রুড তার নিজের বাবাকে পছন্দ করেন না। আনফরচুনেটলি গার্ট্রুডের বাবা গার্ট্রুডের কাছে রুথলেস এবং স্লাগিশ হিসেবেই পরিচিত ছিল। এই জন্য বাবার প্রতি তার একটা বিদ্বেষ আমরা লক্ষ্য করি, বাবার সাথে একটা খারাপ সম্পর্ক। Gertrude has a somehow bad relationship with her father. এই জিনিসটা মাথায় রাখবেন।
গার্ট্রুডের সাথে তার বাবা সম্পর্কটা ভালো ছিল না। সাধারণত বাবার সাথে মেয়ের সম্পর্ক কিন্তু ভালো থাকে, সাধারণত বাবা এবং মেয়ের সম্পর্কটা কিন্তু মধুর হয়, কিন্তু আনফরচুনেটলি গার্ট্রুডের সাথে তার বাবার সম্পর্কটা খারাপ ছিল। In her young age, she meets a boy, John Field. গার্ট্রুড যখন তার বয়স যখন খুব অল্প, তখন জন ফিল্ড নামে এক বালকের সাথে, এক কিশোরের সাথে তার সাক্ষাৎ হয়। জন ফিল্ড তার জীবনের প্রথম প্রেম। ভেরি ইমপ্রেসিং অ্যান্ড অ্যাপিলিং, ভেরি ইমপ্রেসিং অ্যান্ড অ্যাপিলিং, খুবই আকর্ষণীয় ছিল জন ফিল্ড, বাট she leaves her on the ground that a man can do everything. কিন্তু কেন ভেঙে দেয়? কারণ জন ফিল্ডের একটা মতদর্শ ছিল যে a man can do everything, মানে ফ্যামিলিতে পুরুষের ডমিনেন্স থাকা জরুরি। জন ফিল্ড বিশ্বাস করত যে মেল শুড বি দ্য ডমিনেটেড পার্সনা ইন এনি রিলেশনশিপ। জন ফিল্ড তার মধ্যে একটা মানে আগ্রাসী, একটা ডমিনেন্ট অ্যাটিচিউড লক্ষ্য করত। গার্ট্রুড যখন দেখলো জন ফিল্ডের মধ্যে একটা ডমিনেন্স কাজ করছে, জন ফিল্ড ডমিনেট করার চেষ্টা করছে, ভালো করে খেয়াল করে, গার্ট্রুড যখন দেখলো তার প্রথম প্রেম জন, আসসালামু আলাইকুম স্যার। গার্ট্রুড একটু ভয় পেয়ে গেল। সো স্ট্রেঞ্জ অ্যাবাউট দিস রিলেশন, সম্পর্কটা কিন্তু ভেঙে গেছে। কে ভেঙে দিয়েছে? গার্ট্রুড নিজেই ভেঙে দিয়েছে। গার্ট্রুড তার প্রথম প্রেম নিজেই ভেঙে দিয়েছে। এখন সো স্ট্রেঞ্জ অ্যাবাউট দিস রিলেশন, কিন্তু এই সম্পর্কটা বড় অদ্ভুত একটা সম্পর্ক। কিভাবে? গার্ট্রুড কিপস উইথ হার দ্য গিফটেড বাইবেল থ্রু আউট হার লাইফ। এই জন ফিল্ড গার্ট্রুডকে, সেই ছেলেবেলার প্রেম কিন্তু, গার্ট্রুডকে জন ফিল্ড একটা বাইবেল উপহার দিয়েছিল। সেই বাইবেল বহু বছর গার্ট্রুড তার নিজের কাছে যত্নে রেখেছিল। যদিও খুব অল্প সময়ের সম্পর্ক, এবং গার্ট্রুড সারা জীবন ধরে সেই জন ফিল্ডের দেওয়া বাইবেলটা কিন্তু যত্ন করে রেখেছে। গার্ট্রুড কিপস উইথ হার দ্য গিফটেড বাইবেল থ্রু আউট, প্রেমের স্মৃতি, আ বাইবেল। এরপর আমরা দ্বিতীয় সম্পর্কে যাই। At the age of 23, at the eve of Christmas, ক্রিসমাসের কিছু আগে, যখন গার্ট্রুডের বয়স মাত্র 23, তখন গার্ট্রুডের সাথে অদ্ভুত এক মানুষের পরিচয় হলো। কে সে? গার্ট্রুড মিটস আ পারসন, ওয়াল্টার মোরেল। ওয়াল্টার মোরেল নামে এক প্রাণবন্ত, উচ্ছল মানুষের সাথে তার সাক্ষাৎ হয়। গার্ট্রুড মিটস আ পারসন, ওয়াল্টার মোরেল, ফুল অফ লাইফ, জীবনী শক্তিতে ভরপুর, প্লেজেন্ট, ওয়ার্ম, অ্যাট্রাক্টিভ, ফুল অফ গেইটি, প্রাণশক্তিতে ভরপুর, a joy of living, a jolly minded person, but ignorant to life of mind. ভালো করে লক্ষ্য করি আমরা, গার্ট্রুডের বাবাকে গার্ট্রুড দেখতে পারতো না। গার্ট্রুড যেহেতু তার বাবাকে দেখতে পারতো না, সে সাবকনশিয়াস মাইন্ডে এমন এক বয়ফ্রেন্ডকে খুঁজতো যে তার বাবার থেকে সম্পূর্ণ আলাদা, একেবারেই আলাদা। গার্ট্রুড খুঁজে খুঁজে তার বাবার থেকে একেবারে বিপরীত একজন মানুষের সাথে তার সাক্ষাৎ হলো। কে সে? ওয়াল্টার মোরেল, প্রাণবন্ত একজন মানুষ, হাসি খুশি, মজা করছে, উল্লাস করছে, নাচানাচি করছে। প্রথম দেখাই গার্ট্রুড ফ্যাসিনেটেড হয়ে যায়, আমি বলবো না প্রেমে পড়ে যায়, প্রথম দেখাই গার্ট্রুড ফ্যাসিনেটেড, অ্যাট্রাক্টেড হয়ে যায়। কেন ওয়াল্টার মোরেলের প্রতি গার্ট্রুড এতটা অ্যাট্রাক্টেড হলো? ওয়াল্টার মোরেলের প্রতি গার্ট্রুড এতটা অ্যাট্রাক্টেড হলো কারণ ওয়াল্টার ছিল একেবারে অন্যরকম। আমরা যখন একেবারে অন্যরকম কোনো কিছু দেখি, ইট ডাজন্ট ম্যাটার ইট ইজ ইফ ইট ইজ গুড অর ব্যাড,
আমরা যখন একেবারে অন্যরকম কোনো কিছু দেখি আমরা কিন্তু একটা মোহ, একটা ফ্যাসিনেশন, আকর্ষণ অনুভব করি। গার্ট্রুডও যখন দেখলো তার বাবা, যাকে সে ঘৃণা করে, বাবার থেকে সম্পূর্ণ অন্যরকম একজন তার সামনে, তখন সে কিন্তু এক দুর্নিবার আকর্ষণ অনুভব করছে। 23 বছর বয়সে গার্ট্রুড যখন ওয়াল্টার মোরেলকে দেখলো প্রাণবন্ত, উচ্ছল, হাসি খুশি, সহজ সরল একজন মানুষ, তার বাবা জর্জ কোপার যেমন খুবই জটিল মন মানসিকতা ছিল, খুবই স্কেপটিক্যাল, ক্রিটিক্যাল, গম্ভীর, বাবার থেকে একদম অন্যরকম, উল্টো। গার্ট্রুড কিন্তু এই উল্টো অন্যরকম একজন মানুষের সাথে সে আকৃষ্ট হলো। কিন্তু সমস্যাটা এই জায়গায়, গার্ট্রুড তার বাবার থেকে একদম অন্যরকম একটা মানুষ ঠিকই পছন্দ করছে, কিন্তু সে ভুলে যাচ্ছে গার্ট্রুড নিজেই অনেকটা তার বাবার মতোই। বাবার থেকে উল্টো একজন মানুষকে বাছাই করা মানে হচ্ছে নিজের থেকেই সম্পূর্ণ উল্টো একজনকে বাছাই করা। মানে গার্ট্রুড আনকনসিয়াসলি এমন একজনকে পছন্দ করছে যে তার থেকে একদম আলাদা। ভালো করে লক্ষ্য করেন, হাইলাইট করা অংশটুকু আমি আবার বলছি। 23 বছর বয়সে গার্ট্রুড এমন একজনের সাথে তার সাক্ষাৎ হয়, ওয়াল্টার মোরেল, যে প্রাণবন্ত, হাসি খুশি, উচ্ছল, ফুল অফ গেইটি, প্রাণ ও শক্তিতে ভরপুর, জয় অফ লিভিং, বাট ইগনোরেন্ট টু লাইফ অফ মাইন্ড। মানে জীবনের জটিলতা থেকে মুক্ত, সহজ সরল একজন মানুষ ওয়াল্টার মোরেল, একেবারে সহজ সরল। মজার ব্যাপার হচ্ছে all his characteristics all his characteristics ওয়াল্টার মোরেলের যত বৈশিষ্ট্য, যত চারিত্রিক বৈশিষ্ট্য, দিজ আর কন্ট্রাস্ট টু হার ওন পার্সোনালিটি। গার্ট্রুডের নিজের চরিত্রের সাথে কোনোভাবেই মেলে না, টোটাল বিপরীত, অপোজিট, কন্ট্রাস্ট। গার্ট্রুড এমন একজনকে পছন্দ করলো যার সাথে তার কোনো কিছুতেই মেলে না, কোনো কিছুতেই মেলে না। গার্ট্রুড ওই যে মোহ, আকর্ষণ, ফ্যাসিনেশনে গার্ট্রুড আর ওয়াল্টার তারা একত্রিত হলো, কিন্তু তাদের মধ্যে কোনো মিল নাই। এখন এর পেছনে সাবকনশিয়াস ফোর্সটা আমাদের খেয়াল করতে হবে, যে গার্ট্রুড তার বাবাকে ঘৃণা করত। সাবকনশিয়াস মাইন্ডে সে সারাক্ষণ এমন একজনকে পছন্দ করত, এমন একজনকে খুঁজে বেড়াতো বাবার থেকে একদম অন্যরকম। ওয়াল্টার ছিল তার বাবার থেকে একদম আলাদা, বাবার থেকে একদম আলাদা, একেবারে অন্যরকম একজন ব্যক্তি। গার্ট্রুড কিন্তু আকর্ষিত হলো, কাছাকাছি গেল। সে ভুলেই গেল গার্ট্রুড সে নিজেও তার বাবার মতো। গার্ট্রুড যদিও তার বাবাকে ঘৃণা করে, কিন্তু তার বাবার কিছু চরিত্র কিন্তু তার মধ্যে আছে। All Walter Morel's characteristics are contrast to Gertrude's personality. গার্ট্রুড আর ওয়াল্টার তারা একজন আরেকজনের কাছাকাছি চলে আসছে, কিন্তু তাদের মধ্যে কোনো মিল নাই, নো সিমিলারিটি অ্যাট অল। কিভাবে? While she is serious, sober, serene, thoughtful, আমরা গার্ট্রুডের ক্যারেক্টার গুলো কি কি পাচ্ছি, তার চরিত্র। গার্ট্রুড হচ্ছে খুব সিরিয়াস, গার্ট্রুড নিজে হাসি ঠাট্টা অতটা পছন্দ করে না, ভেরি সিরিয়াস। সোবার, শান্ত শিষ্ট, ধীর স্থির গম্ভীর। সিরিন, নিরিবিলি থাকতে পছন্দ করে। থটফুল, চিন্তা ভাবনা করতে পছন্দ করে। লাভ ডিসকাশন অ্যাবাউট অথেন্টিক অ্যান্ড ভ্যালিড ইস্যুস, ইন্টেলেকচুয়াল ডিসকাশন পছন্দ করে। ফিলসফি, এসব নিয়ে সে পড়াশোনা করতে, আলোচনা করতে পছন্দ করে। কিন্তু এই বিষয়ের পুরোপুরি উল্টো হচ্ছে ওয়াল্টার মোরেল, টোটাল অপোজিট। সেটা কেমন? গার্ট্রুড হচ্ছে সিরিয়াস, ওয়াল্টার হচ্ছে ফানি। গার্ট্রুড হচ্ছে সোবার, ওয়াল্টার হচ্ছে এনার্জেটিক। মানে পুরোপুরি উল্টো। ইভেন গার্ট্রুড যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পছন্দ করে, সেই বিষয়গুলো সম্পর্কে ওয়াল্টারের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। মানে আমরা যদি ইন্টেলেকচুয়ালিটি লেভেল তুলনা করি, তাহলে গার্ট্রুড শিক্ষিত, সুশিক্ষিতা, ওয়াল্টার অশিক্ষিত। বড় একটা বিভাজন কিন্তু রয়ে গেল। শুধুমাত্র শ্রেণী বৈষম্য না, দুজন সম্পূর্ণ দুই মেরুর মানুষ, দুজন সম্পূর্ণ দুই মেরুর মানুষ। দুই মেরু, বিপরীত দুই মেরু পরস্পরকে আকর্ষণ করে। সেটা যদি আমরা মাথায় রাখি, গার্ট্রুড ওয়াল্টারের কে দেখেই তার মনে ধরে গেল, কিন্তু এটা
অ্যাকচুয়ালি আমরা লাভ না বলে বলবো হচ্ছে ফ্যাসিনেশন, সিউডো লাভ। অ্যাকচুয়ালি গার্ট্রুড এটা ভালোবাসা হিসেবে নিচ্ছে, কিন্তু এটা প্রকৃত ভালোবাসা না। দিস ইজ নট রিয়েল লাভ। কেন, কিভাবে এটা রিয়েল লাভ হবে? গার্ট্রুড একরকম, ওয়াল্টার সম্পূর্ণ অন্যরকম, তাদের মধ্যে কোনো মিল নাই। এবার আমরা এতক্ষণ পড়ছিলাম আবিদা পারভিন। আবিদা পারভিন, আবিদা পারভিন পাকিস্তানের একজন রিসার্চার উনি। আমরা এখন বলজিন্দর কাউরের একটা আর্টিকেল পড়বো, এটা হচ্ছে আমাদের মূল ফোকাস। Mother Fixation in D.H. Lawrence's Sons and Lovers by Baljinder Kaur. Baljinder Kaur উনি ইন্ডিয়ার মেঘালয়ের একজন রিসার্চার। আমরা তার এই আর্টিকেলটার উপর বেস করে আমাদের মূলত আজকে যাবতীয় আলোচনা। গার্ট্রুড মরেল, ওভার প্রোটেক্টিভ মাদার। আমরা গার্ট্রুডকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। বলজিন্দর কাউর নামটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ফার্স্ট স্লাইড। The most interesting and important of all the women in the novel Sons and Lovers. এই উপন্যাসে, সানস এন্ড লাভার্স উপন্যাসে যতগুলো নারী চরিত্র আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উল্লেখযোগ্য নারী চরিত্র হলো গার্ট্রুড মোরেল, মিসেস গার্ট্রুড মোরেল। She is the central female character around which all other characters revolve. গার্ট্রুড মোরেল হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। যদিও আমরা পলকে প্রোটাগনিস্ট বলছি, কিন্তু পল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র না। পল হতে পারে মূল চরিত্র, কিন্তু কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গার্ট্রুড, কারণ গার্ট্রুড পুরো কাহিনীটাকে নিয়ন্ত্রণ করছে। Although Sons and Lovers, the whole novel is centered towards Paul Morel, কিন্তু এই উপন্যাসে যতগুলো অ্যাক্টিভিটি সবগুলো হচ্ছে গার্ট্রুড দ্বারা নিয়ন্ত্রিত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ইট ইজ ওয়েল নোন, এটা মোটামুটি আমরা জেনেছি, her character approximate very closely to that of Mrs. Lydia Lawrence, novelist's mother. আমরা এটা জেনেছি যে গার্ট্রুড মোরেল এই চরিত্রটা একটা সত্যিকারের চরিত্রের উপর ভিত্তি করে তৈরি করা। সে কে? আমাদের যিনি নভেলিস্ট, উপন্যাসিক ডিএইচ লরেন্স, উনি তার নিজের মায়ের চরিত্র অবলম্বনে এই গার্ট্রুড চরিত্রটা তৈরি করেছেন। The heroic figure of this novel is not Paul Morel. আমরা পল মোরেলকে কোনোভাবেই হিরোইক ফিগার বলতে পারি না। কেন বলতে পারি না, এটা আমরা আস্তে আস্তে আরো ভালোভাবে জানতে পারবো। পল মোরেলের মধ্যে, আমাদের প্রোটাগনিস্ট পল মোরেলের মধ্যে আমরা কোনো হিরোইক কোয়ালিটি খুঁজে পাবো না। বাট হিজ গ্রিম লিটল মাদার, কিন্তু তার মায়ের মধ্যে আমরা কিছু হিরোইক কোয়ালিটি খুঁজে পাবো। মাদার হু ম্যারিড বিনিথ হার, এই মা গার্ট্রুড মোরেল, তার প্রথম কার্যক্রম যেটা আমরা ফোকাস করছি, শি হ্যাড ম্যারিড বিনিথ হার। সে ইচ্ছা করে, সে নিজের ইচ্ছায় এমন একজনকে বিয়ে করেছিল যে সামাজিক মর্যাদায় তার থেকে নিচে। শি ম্যারিড বিনিথ হার। ওয়াল্টার মোরেল, সে ছিল লোয়ার ক্লাসের, আর সে নিজে ছিল মিডল ক্লাস। নিজের ইচ্ছায় গার্ট্রুড তার থেকে নিচু শ্রেণীর এক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। After marrying Beneath, she was forced to turn her son for satisfaction. শুধুমাত্র সামাজিক যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসে সে তার থেকে নিচের শ্রেণীর পুরুষের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, শুধু তাই না,
বরং দেখা যায় যে ধীরে ধীরে প্রথম দিকে যে আকর্ষণে ওয়াল্টার মোরেল এবং গার্ট্রুড মোরেল তারা একত্রিত হয়েছিল, সেই আকর্ষণটা ভুল প্রমাণিত হয়। প্রথম দিকে আকর্ষণটা যতটাই তীব্র থাকে, পরবর্তীতে ততটাই ঘৃণা বিকর্ষণের সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর সাথে খুবই খারাপ একটা বাজে সম্পর্কের সৃষ্টি হয়, খুবই বিষাক্ত একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন গার্ট্রুড বাধ্য হয়, she was forced to turn to her son for satisfaction। তখন বাধ্য হয়ে গার্ট্রুড তার সমস্ত ভালোবাসা, সমস্ত মনোযোগ তার ছেলেদের প্রতি প্রবাহিত করে। of her instincts for devotion which had been so cruelly wasted on her husband। স্বামীর সাথে কোন রকম বনিবনা, কোন রকম ভালো সম্পর্কের ছিটেফোঁটাও অবশিষ্ট থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে এমনই সম্পর্কের অবনতি ঘটে যে কেউ কারো চেহারা পর্যন্ত দেখতে চায় না। হাজবেন্ডের সাথে কোন রকম ইমোশনাল সাপোর্ট আর অবশিষ্ট থাকে না এক সময়। সমস্ত মনোযোগ তখন তার বাচ্চাদের জন্য, বিশেষ করে ছেলেদের জন্য। যেটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে হাজবেন্ডের কাছ থেকে কোন রকম ভালোবাসা, কোন রকম ইমোশনাল সাপোর্ট কিচ্ছু সে পাবে না। সে তার সমস্ত মনোযোগ তখন তার ছেলেদের প্রতি। হাজবেন্ডের কাছ থেকে যে যে ইমোশনাল সাপোর্ট সে পাচ্ছে না, সেটা সে আশা করছে তার ছেলেদের কাছ থেকে। মিসেস মোরেল ইজ দ্য স্ট্রংগেস্ট মোটিভ ফোর্স ইন দ্য নভেল। এই নভেলের খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র এই গার্ট্রুড, মিসেস মোরেল। She and only she is involved in all the relationship dealt with। এই উপন্যাসে যতগুলো রিলেশনশিপ, যতগুলো সম্পর্ক নিয়ে আমরা ডিল করব, সবগুলো সম্পর্কের সাথেই গার্ট্রুড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সে ইজ দ্য ফ্যাক্টর কমন টু অল অফ দেম। যতগুলো ঘটনা ঘটবে এই উপন্যাসে, সবগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গার্ট্রুড জড়িত থাকবে। মানে আমরা এই স্লাইডে আমরা বুঝতে পারছি যে সানস এন্ড লাভার্স এই উপন্যাসে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ক্যারেক্টার। আমরা নেক্সট স্লাইডে যাই, স্লাইড 2। বলজিন্দর কাউর, আমরা তার আর্টিকেল পড়ছি। বলজিন্দর কাউর ইজ আ রিসার্চার ফ্রম মেঘালয়, ইন্ডিয়া। কাউর কি বলছেন? এই কথাগুলো আমরা অলরেডি ক্লাসের শুরুতে বলেছি আবিদা পারভিনের রিসার্চে। আমরা আবিদা পারভিনের পয়েন্ট অফ ভিউ থেকেও দেখেছি। এখন বলজিন্দর কাউর কি বলছেন? কাউর বলছেন, মিসেস মোরেল কামস অফ আ রেসপেক্টেবল মিডল ক্লাস ফ্যামিলি। মিসেস মোরেল সে একটা বেশ সম্মানীয় মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, কোপার্ড ফ্যামিলি। গার্ট্রুড, তার বাবার বংশ হচ্ছে কোপার্ড। হার ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। অলরেডি আমরা জর্জ কোপার্ড সম্পর্কে জেনেছি, জর্জ কোপার্ড একজন ইঞ্জিনিয়ার। মোরেল কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। এখন মধ্যবিত্ত পরিবারের বেশ কিছু নিজস্ব রীতিনীতি, সেন্টিমেন্ট থাকে। মিডল ক্লাস সেন্টিমেন্ট বিষয়টা কিন্তু অনেক জটিল এবং দীর্ঘস্থায়ী। দেখা যায় যে উচ্চবিত্ত পর্যন্ত নিম্নবিত্তের সাথে মিশে যেতে পারে, কিন্তু মধ্যবিত্ত সহজে নিম্নবিত্তের সাথে মিশতে পারে না। কারণ মধ্যবিত্ত ধীরে ধীরে তাদের মধ্যে এমন এক সেন্টিমেন্ট গ্রো করে যে তারা, যারা উচ্চবিত্ত তাদের প্রতিও তাদের একটা ঘৃণা থাকে, নিম্নবিত্তের প্রতিও তাদের একটা ঘৃণা থাকে। অনেকেই মধ্যবিত্ত যে সেন্টিমেন্ট, মিডল ক্লাস সেন্টিমেন্ট, এটার সমালোচনা করে থাকেন। মিডল ক্লাস সেন্টিমেন্ট এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়। সেই হিসাবটা আমরা মাথায় রাখি যে গার্ট্রুড ইজ ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি। তার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং অলরেডি আমরা জানি যে তার বাবার সাথে তার সম্পর্কটা ভালো ছিল না। ওয়াল্টার মোরেলের সাথে প্রথম তার দেখা হয় একটা ক্রিসমাস পার্টিতে, যখন তার বয়স 23। সেই
অ্যানিমেশন। বর্ণিল চরিত্র, very 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 interesting character. He is pleasant by his rich kind of soft, non-intellectual and warm humor. মানে তার বাবার থেকে সম্পূর্ণ আলাদা, কমপ্লিটলি অপোজিট। তার বাবার প্রতি তার একটা বিদ্বেষ ছিল। যখনই বাবার থেকে সম্পূর্ণ অন্যরকম একজন পুরুষের সাথে গ্যাট্রুডের সাক্ষাৎ হলো, তখন কিন্তু সে আকৃষ্ট হচ্ছে, শি ইজ অ্যাট্রাক্টেড। ওয়াল্টারের আনন্দ উচ্ছ্বাস, নন ইন্টেলেকচুয়াল ওয়ার্ম হিউমার গার্ট্রুডকে আকর্ষণ করে। গার্ট্রুড এবং ওয়াল্টার তারা কাছাকাছি হয়, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। গার্ট্রুড প্রথমে ভুলে যায় যে সে নিজেই ওয়াল্টারের থেকে একদম আলাদা, তাদের মধ্যে কোনো মিল নাই, দে আর টোটাল অপোজিট। 1 বছর পর তারা বিয়ে করে, সো দে গেট ম্যারিড দ্য নেক্সট ক্রিসমাস। শি ইজ পারফেক্টলি হ্যাপি ফর দ্য ফার্স্ট 6 মান্থ। প্রথম 6 মাস তাদের সংসারটা বেশ ভালো যায়, বেশ সম্পর্কটা বেশ ভালোভাবেই চলতে থাকে। বাট গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, ধীরে ধীরে, her happiness begins to fade away. ধীরে ধীরে তাদের সম্পর্কটা বদলে যেতে থাকে। তাদের সংসারে যে শান্তি ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। কেন কেন এটা হতে থাকে? প্রথম প্রথম তাদের সংসারটা বেশ চমৎকার ভাবে চলছিল, সম্পর্কটা বেশ ঠিকঠাক এগোচ্ছিল। 6 মাস যেতে না যেতেই তাদের সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করে, তাদের সংসারের সুখ শান্তি হারিয়ে যেতে শুরু করে। She gives birth to 4 children. পল, আপনার কথা শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা আবার বলছি। ওয়াল্টার এবং চার নম্বরে আবার আর্থার। শোনা যাচ্ছে না আপনার। স্যার কথা বোঝা কেটে যাবে। কেটে আসতেছে। হ্যাঁ আবার বলছি, আবার বলছি। ওয়াল্টার এবং গার্ট্রুডের 4 ছেলে মেয়ে। এদের নামগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। উইলিয়াম, অ্যানি, পল, আর্থার। যেহেতু হাজবেন্ডের সাথে তার সম্পর্কটা খুব খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, হাজবেন্ডের কাছ থেকে আর আর আগের মতো ইমোশনাল সাপোর্ট, সন্তানদের কাছ থেকে, she leans heavily upon them for companionship when they grow up. বিশেষ করে তার ছেলেরা বড় হচ্ছে, তার ছেলেদের প্রতি তার সমস্ত মনোযোগ, সমস্ত আকর্ষণ হাজবেন্ডের কাছ থেকে সে যতটুকু পাচ্ছে না ততটুকু সে তার সন্তানদের কাছ থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করছে। উই আর টকিং অ্যাবাউট ইমোশনাল সাপোর্ট। হাজবেন্ডের কাছ থেকে সে কোনোভাবেই ইমোশনাল সাপোর্টটা পাচ্ছে না, সে পুরো সাপোর্টটা তার ছেলেদের কাছ থেকে, স্পেশালি উইলিয়াম এন্ড পল, এই দুইজনের কাছ থেকে সে। মিসেস গার্ট্রুড অ্যান্ড হার হাজবেন্ড, গার্ট্রুড আর ওয়াল্টার, এরা টেম্পারামেন্টালি টু আনলাইক টু ইচ আদার টু বি হারমোনিয়াসলি অ্যাডজাস্টেড। এরা একজন আরেকজনের থেকে অনেকটাই আলাদা, মানে এদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো মিল নাই। গার্ট্রুড, ওয়াল্টার, দে আর টোটালি ডিফারেন্ট ফ্রম ইচ আদার, এবং তাদের মধ্যে কোনো হারমোনি ছিল না, তাদের মধ্যে কোনো জায়গাতেই কোনো মিল ছিল না। তাহলে আমরা এখানে বলতে পারি যে গার্ট্রুড যে ওয়াল্টারকে বিয়ে করলো, গার্ট্রুড ওয়াল্টারকে যে বিয়ে করলো, সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত ছিল। দ্যাট ওয়াজ আ রং ডিসিশন। মানে এটা হচ্ছে হুট করে, উইমজিক্যালি, হুট করে তারা
বিয়েটা করে ফেললো, খুব বেশি চিন্তা ভাবনা করেনি। তারা এটা চিন্তা করেনি তারা একেবারেই আলাদা, তাদের সংসারটা টিকবে না, হুজুগে তারা বিয়েটা করে ফেলে। দ্যাট ওয়াজ আ সাডেন উইমজিক্যাল ডিসিশন, এবং সেটার খেসারত কিন্তু তারা সারা জীবন ধরে দিবে। সেই ভুল সিদ্ধান্তের খেসারত তারা সারা জীবন ধরে দেবে। গার্ট্রুড ওয়াল্টার তারা একেবারেই অন্যরকম, একেবারেই আলাদা দুইজন, এবং তারা যখন স্বামী স্ত্রী হিসাবে সংসারে একত্রিত হলো, এটা কিন্তু সংসারের জন্য অনেক বেশি ডেঞ্জারাস, অনেক বেশি বিপজ্জনক। আমরা থার্ড স্লাইডে যাই। Gertrude loves ideas and is considered very intellectual. যারা 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 গার্ট্রুডকে চেনে সবাই এক বাক্যে স্বীকার করবে যে গার্ট্রুড একজন বুদ্ধিমতী, সুশিক্ষিত এবং ইন্টেলেকচুয়াল। বুদ্ধিবৃত্তিক আলোচনায় অংশগ্রহণ করতে সে পছন্দ করে, ভেরি ইন্টেলেকচুয়াল। সামটাইমস she tries to talk to her husband. কখনো কখনো সে চেষ্টা করে তার হাজবেন্ডের সাথেও কথাবার্তা বলতে, আলোচনায় বুঝতে পারে না। ইন্টেলেকচুয়াল কথাবার্তায় ওয়াল্টারকে কখনোই জড়িয়ে নিতে পারছে না গার্ট্রুড। Efforts at a finer intimacy. কি নিয়ে কথা বলবে? একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তাদের তো প্রচুর পরিমাণে কনভারসেশনের দরকার হয়। কি বুঝবে, কি বলবে? গার্ট্রুড যে বিষয় নিয়ে কথাবার্তা বলতে পছন্দ করে, সেই বিষয় নিয়ে যদি গার্ট্রুড কথা বলা শুরু করে তাহলে ওয়াল্টার কিছুই বুঝবে না। ফিলোসফি, রিলিজিয়ন, ইন্টেলেকচুয়ালিটি, এগুলো নিয়ে গার্ট্রুড কথাবার্তা বলতে পছন্দ করে, কিন্তু এই সবকিছু তো ওয়াল্টারের মাথার উপর দিয়ে যায়। ওয়াল্টার তো এসব কিছুই বুঝতে পারে না। ওয়াল্টার শুধু ফেল করে তাকিয়ে থাকে, কিছুই বোঝে না। এখন এই জায়গায় যখন স্বামী স্ত্রী তাদের কথা বলার মতো কিছু নাই এবং স্ত্রীর কোনো কথাই স্বামী বুঝতে পারছে না, গার্ট্রুডের যে কথাগুলো, সেই কথাগুলো ওয়াল্টারের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এখন তারা যখন একসাথে কোনো কথা, কোনো গল্প গুজব করতে পারছে না, এটাতে কি হচ্ছে? ইট কিলস আর এফোর্টস অ্যাজ আ ফাইনার ইন্টিমেসি। তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে না, মনের দিক থেকে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। প্রথম প্রথম তারা, আমরা অনেকটাই বলতে পারি যে দে ওয়ার অ্যাট্রাক্টেড বাই দেয়ার এক্সটেরিয়র। তারা তাদের বাইরেটা দেখে পছন্দ করেছিল, তারা তাদের বাইরেটা দেখে পছন্দ করেছিল। দে ওয়ার অ্যাকচুয়ালি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, কিন্তু স্পিরিচুয়ালি তাদের মধ্যে বন্ডিংটা ছিল না, তাদের মধ্যে কথা বলার মতো কিছু ছিল না। যখন ধীরে ধীরে গার্ট্রুড বুঝতে পারলো, যে তার স্বামীর সাথে তার কথাগুলো ঠিক জমছে না, এই যে সে ইন্টেলেকচুয়াল কথাবার্তা পছন্দ করে কিন্তু ওয়াল্টার তো সেটা বুঝতে পারছে না, ধীরে ধীরে সে কি করে? সে ইগনোরস ওয়াল্টার মোরেল মোর অ্যান্ড মোর। সে যত দিন যাচ্ছে সে ওয়াল্টারকে ইগনোর করছে। and he also begins to neglect her. হাজবেন্ড ওয়াইফকে নেগলেক্ট করা শুরু করলো, ওয়াইফ ও হাজবেন্ডকে নেগলেক্ট করা শুরু করলো। গার্ট্রুড ওয়াল্টারকে নেগলেক্ট করছে, ওয়াল্টারও গার্ট্রুডকে নেগলেক্ট করছে, একজন আরেকজনকে নেগলেক্ট করছে। এবং ওয়াল্টার এখন কি করবে? ওয়াল্টার মডেল spends more of his spare time drinking in the pub. এখন ওয়াল্টার কিভাবে তার সময় কাটাবে? সে ড্রিঙ্ক করছে। ওয়াল্টার সে যত দিন যাচ্ছে তত বেশি ড্রাঙ্ক হয়ে যাচ্ছে।
যত দিন যাচ্ছে সে আরো বেশি ড্রিঙ্কিং এ জড়িয়ে যাচ্ছে। এখন আমরা এখানে গার্ট্রুডের দোষ নাকি ওয়াল্টারের দোষ? গার্ট্রুড তো ভালো করেই জানতো যে ওয়াল্টার অশিক্ষিত, এবং সে শুরু থেকেই জানতো যে ওয়াল্টারের সাথে এরকম জটিল বিষয় নিয়ে কথাবার্তা বলে কোনো লাভ নাই, ওয়াল্টার বুঝবে না, সে অশিক্ষিত। তার মানে গার্ট্রুড ওইদিকে কোনো কনসিডার করেনি, ওয়াল্টারকে সে কোনো রকম সুযোগ দেয়নি, এবং ওয়াল্টারও অভিমানে গার্ট্রুডের থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। সে কিভাবে তার দিন কাটাচ্ছে? যখনই সন্ধ্যা হয়ে যায়, সারাদিন অমানসিক পরিশ্রম শেষে, সে তো খনিতে কাজ করে, কয়লার খনির কাজ মানে বুঝতে পারছেন অমানসিক পরিশ্রম। সেই অমানসিক পরিশ্রমের শেষে ওই গার্ট্রুডের ঘ্যান ঘ্যানানি প্যাচাল শোনা ধৈর্য তার নাই, এর জন্য সে চলে যায় পাবে, পাবে গিয়ে সে ড্রিঙ্ক করে। এটাই তার একমাত্র দিনের একমাত্র বিনোদন। ওয়াল্টার যত দিন যাচ্ছে ততই ড্রিঙ্কিং এ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। when the first child arrived, প্রথম সন্তানের যখন জন্ম হলো, তখন গার্ট্রুড বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে। সে তার জীবনের কত বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে ওয়াল্টারকে বিয়ে করে। এটা একটা বিশাল ভুল সিদ্ধান্ত, a disaster in her life। প্রথম সন্তানের যখন জন্ম হলো তখন সে এটা হাড়ে হাড়ে টের পেল যে এটা কত বড় ভুল ছিল ওয়াল্টারকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। হাজবেন্ডের সাথে সে কোন রকম ইমোশনাল সাপোর্ট পাচ্ছে না, দুজনের মধ্যে ব্যাপক দূরত্ব। she gives the boy some of the love she has once given to her husband। মানে হাজবেন্ডকে যে সে ভালোবাসাটা একসময় দিতে চেয়েছিল, সেই ভালোবাসাটা সে এখন তার প্রথম সন্তানকে দিচ্ছে। হাজবেন্ডের থেকে তার তো দূরত্ব, বনিবনা হচ্ছে না, যোগাযোগ নাই। এখন সম্পূর্ণ মনোযোগ তার প্রথম ছেলের প্রতি, প্রথম ছেলে, প্রথম সন্তান, সমস্ত ভালোবাসা, সমস্ত মনোযোগ তার প্রথম সন্তান উইলিয়াম। এখন তাদের মধ্যে সম্পর্কটা শুধুমাত্র ফিজিক্যাল লেভেলে আছে। ওয়াল্টার এবং গার্ট্রুড এমন না যে তারা একেবারেই আলাদা হয়ে গেছে, তারা একসাথেই আছে, দে আর ফিজিক্যালি দেয়ার টুগেদার, বাট মেন্টালি, মানসিকভাবে তাদের মধ্যে ব্যাপক দূরত্ব। সেকেন্ড চাইল্ড ইজ বর্ন, দ্বিতীয় সন্তানের জন্ম হলো, অ্যান। দ্বিতীয় সন্তানও জন্মগ্রহণ করলো, বাট অল দ্য টাইম হার লাভ ফর হাজব্যান্ড হ্যাজ বিং অ্যাওয়ে। যত দিন যাচ্ছে হাজব্যান্ডের প্রতি তার দূরত্ব ততই বাড়ছে। যত দিন যাচ্ছে গার্ট্রুড এবং ওয়াল্টার তাদের সংসারের তাদের মধ্যে মানসিক দূরত্ব ততই বাড়ছে। সো দ্যাট হি ড্রেডস দ্য অ্যারাইভাল অফ দ্য থার্ড চাইল্ড। এখন গার্ট্রুড ভয় পাচ্ছে যে তৃতীয় সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন পরিস্থিতি কেমন হবে। গার্ট্রুড মনে মনে এই তৃতীয় সন্তানকে চায়নি। The third child, it was an unwanted child, and at his birth she feels that she and her husband are guilty। সে খুব ভালো করে খেয়াল করলো যে তৃতীয় সন্তান, this is an unwanted child, এবং তারা দুজনেই অপরাধী। she no longer loved her husband। এখন আর হাজবেন্ডের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা অবশিষ্ট নাই। গার্ট্রুড ওইভাবে এফোর্টও দেয়নি, তার হাজবেন্ডকে যে সুযোগ দিতে হবে সেটা সে ওইভাবে ভাবেনি কখনো। গার্ট্রুড কম্প্রোমাইজ করেনি, গার্ট্রুড নেভার কম্প্রোমাইজড। গার্ট্রুড সবকিছু জানার পরেও সে কম্প্রোমাইজ করেনি। এখন অলরেডি দে আর ইন এ রিলেশনশিপ, এবং তাদের তো তিনটা সন্তান আছে, তিনটা শিশু তাদের ওয়াল্টারের সাথে এখন তার কোন রকম মানসিক যোগাযোগ আর নাই। she had not wanted this child to come। এই তৃতীয় সন্তান, এটাকে সে চায়নি। and there it lay in her arms and pulled at her heart। যখন সে কোলে নিয়ে বসে আছে, এই তৃতীয় সন্তানই হচ্ছে পল, যখন সে পলকে কোলে নিয়ে বসে আছে, পল তার দিকে তাকিয়ে আছে, তখন তার ভেতরটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। বা এই সন্তানকে তো তারা চায়নি, ইট ওয়াজ অ্যান আনওয়ান্টেড চাইল্ড।
দ্য থার্ড চাইল্ড ইজ পল মোরেল। এই যে তৃতীয় সন্তান পল মোরেল, শুধু তাই না, তাদের একটা বেশ টক্সিক একটা রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি, যে যদিও তাদের মধ্যে কোনো মেন্টাল কানেকশন নেই, কিন্তু ফিজিক্যালি দে আর স্টিল অ্যাট্রাক্টেড। এবং তারপর তাদের চতুর্থ সন্তান আর্থার কিন্তু জন্মগ্রহণ করে। মানে গার্ট্রুড এই দিক থেকে সে কম্প্রোমাইজ করছে না, কিন্তু তাদের পরিবার ক্রিটিকরা বলেন যে গার্ট্রুড তার ইমোশনাল সাপোর্ট, তার দল ভারী করার জন্য তার পরিবারকে সে বাড়িয়েছে। এই দিক দিয়ে সে একটা সময় সে সিদ্ধান্ত নিল যে হাজবেন্ড যেহেতু আমাকে সাপোর্ট দিচ্ছে না, তাহলে আমার যত সন্তান সবাই আমাকে সাপোর্ট দিবে। এবং এই প্ল্যানটা শুরু থেকেই গার্ট্রুড করেছে, একদম শৈশব থেকে, একদম শিশুকাল থেকে বাচ্চাদেরকে সে শিখিয়েছে। কি শিখিয়েছে? দ্য চিলড্রেন see their father through their mother's eye and all united against him. মা একদম ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখিয়েছে যে এই মানুষটা শুধুমাত্র তোমাদের নামে মাত্র বাবা, কিন্তু তাদের সাথে তোমাদের মেলামেশার কোনো দরকার নেই। মায়ের চোখ দিয়ে তারা বাবাকে দেখছে। গার্ট্রুড তাদেরকে বলছে যে তোমাদের বাবা হচ্ছে অশিক্ষিত, বর্বর, অমানুষ, তার সাথে তোমরা মিশবে না। এবং বাবার বিরুদ্ধে গার্ট্রুড তার 4 ছেলে মেয়েকে সবসময় ইউনাইটেড রেখেছে। ভালো করে লক্ষ্য করেন, দ্য চিলড্রেন সি দেয়ার ফাদার থ্রু দেয়ার মাদার্স আই। তাদের মায়ের চোখ দিয়ে তারা তাদের বাবাকে দেখত। মানে বেচারা হতভাগা ওয়াল্টার, সে তার সন্তানদের কাছ থেকে কোন রকম ভালোবাসা আদর পায়নি, কোন রকম সম্মান পায়নি। ওয়াল্টারের সন্তানরা সবসময় তাকে ঘৃণা করেছে। কে শিখিয়েছে এটা? গার্ট্রুড শিখিয়েছে। গার্ট্রুড ইচ্ছা করে তার সন্তানদেরকে শিখিয়েছে তাদের বাবাকে ঘৃণা করতে। দে ওয়ার অল ইউনাইটেড এগেইনস্ট ওয়াল্টার। এখানে কিন্তু আপনাদের উচিত ওয়াল্টারের জন্য একটু করুণা বোধ করা, একটু সিম্প্যাথি ফিল করা। গার্ট্রুড কিন্তু এখানে একটা ভিলেনের মতো কাজ করেছে। একদম ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে সে ব্রেইন ওয়াশ করে দিয়েছে এবং বাবার বিরুদ্ধে সবসময় তাদেরকে ইউনাইটেড করে রেখেছে। The children grow up to despise their father. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বাচ্চারা বড় হচ্ছে তাদের বাবাকে ঘৃণা করে। All the children, they grow up to despise their father. উইলিয়াম, অ্যান, পল, আর্থার, এই চারজনই তাদের বাবাকে ঘৃণা করত। কেন তারা বাবাকে ঘৃণা করত? কারণ কারণ গার্ট্রুড তাদেরকে শেখাচ্ছে বাবাকে ঘৃণা করতে। They all grow to despise their father, and Mrs. Morrill determines that her sons will never become minors. এবং গার্ট্রুডের এটা সিদ্ধান্ত যে তার ছেলেদের মধ্যে কেউই কখনোই কয়লার খনিতে কাজ করবে না। কয়লার খনিতে যারা কাজ করে তারা বর্বর, তারা হিংস্র, তারা অমানুষ, কখনোই কয়লার খনিতে কাজ করতে দেয়া যাবে না। এখন এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি যে মায়ের উচিত যে বাবা তার স্বামীর সাথে সম্পর্কটা যেমনই হোক না কেন, সন্তানদের সাথে যেন তার সম্পর্কটা ভালো থাকে। মা ইচ্ছে করে বাবার কাছ থেকে ছেলে মেয়েদেরকে আলাদা করে রাখছে, বাবার কাছে যেতে দিচ্ছে না, মেলামেশা করতে দিচ্ছে না। কেন? কারণ মায়ের কথা হচ্ছে বাবার কাছে গেলে সন্তানরা নষ্ট হয়ে যাবে। বাবা কয়লার খনিতে কাজ করে, বাবা অসভ্য, বর্বর, অমানুষের মতো আচরণ করে এবং বাচ্চাদেরকে বাবার কাছে যেতে দিচ্ছে না। বাচ্চারা ছোটবেলা থেকে শিখছে যে তাদের বাবা একটা অমানুষ, বর্বর, এবং তারা ঘৃণা করে বড় হচ্ছে। তারা শিখছে যে বাবাকে ঘৃণা করতে হবে। গার্ট্রুড তাদেরকে শেখাচ্ছে। বেচারা ওয়াল্টার, সে কি করবে? এখানে আমরা ওয়াল্টারের প্রতি একটু সিম্প্যাথি ফিল করতেই পারি। আমরা দেখছি গার্ট্রুড কিভাবে তার বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শেখাচ্ছে তাদের বাবাকে ঘৃণা করতে। এখন এই জায়গায় আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে একটা ফ্যামিলিতে যখন সন্তানরা বড় হয়, বেশিরভাগ সন্তানকে যখন আপনি জিজ্ঞেস করবেন তুমি কাকে ভালোবাসো বেশি, তোমার বাবাকে ভালোবাসো নাকি মাকে, বেশিরভাগ সন্তান বলবে যে বাবা মা দুইজনকেই।
দু একজন হঠাৎ পাবেন যারা হয়তো বলবে বাবাকে বেশি ভালোবাসে অথবা মাকে বেশি ভালোবাসে। সাধারণত যারা মেয়ে তারা বলবে বাবাকে বেশি ভালোবাসি, যারা ছেলে তারা বলবে আমি মাকে বেশি ভালোবাসি। এটা কিন্তু রেয়ার, কিন্তু বেশিরভাগ সন্তানই বলবে যে তারা বাবা মা দুজনকেই সমান ভালোবাসে। জি স্যার। কিন্তু যখন বাবা মা যে কোনো একজনের প্রতি বিদ্বেষ তৈরি হয়, তখন কি হয়, অন্য আরেকজনের প্রতি অতিরিক্ত আকর্ষণ, অতিরিক্ত ভালোবাসা জন্মায়। এই জায়গায় উইলিয়াম অ্যান্ড পল আর্থার ওরা বড় হচ্ছে বাবার প্রতি বিদ্বেষ মনে নিয়ে। তার মানে এখানে একটা ব্যালেন্সের অভাব আছে। এমনিতে বাবার প্রতি তাদের যে ভালোবাসাটা ছিল সেটা এখন ঘুরে ডিরেক্ট হয়ে মায়ের প্রতি। তাহলে ভালোবাসার পরিমাণটা কিন্তু বেশি চলে যাচ্ছে মায়ের দিকে। এটা কিন্তু একটা ইমব্যালেন্স। হয়তো প্রথম দিকে এটা অতটা ঝামেলার সৃষ্টি করে না, কিন্তু যত সময় যায়, যখন আমরা কাউকে বেশি ভালোবাসি, অতিরিক্ত পরিমাণে বেশি ভালোবেসে ফেলি, তখন কিন্তু এখানে অনেক জটিলতার সৃষ্টি হয়। এটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। Frustrated in her own life, Mrs. Morel wants for her children what she could never have for herself. গার্ট্রুড তার নিজের জীবন নিয়ে অনেকটাই ফ্রাস্ট্রেটেড এবং সে চায় তার সন্তানরা যেন কখনোই কষ্ট না করে। সে যে বঞ্চিত, গত স্লাইডে আমরা বলেছিলাম, গত ক্লাসে আমরা বলেছিলাম যে গার্ট্রুডের ধারণা এই সমাজ নারীদেরকে সবসময় বঞ্চিত করে এবং গার্ট্রুড নিজেও বঞ্চিত হয়েছে। গার্ট্রুড সে ভালো করেই জানে সে কিভাবে বঞ্চিত হয়েছে এবং সে চায় তার সন্তানরা যেন কখনো বঞ্চিত না হয়। সে তার নিজের জীবনে যা পায়নি বাচ্চারা যেন সেটা পায়। হার ইন্টেন্স অ্যাম্বিশন, এই যে বাচ্চাদের প্রতি তার এত আশা ভরসা, is an extension of herself and she seeks a kind of vicarious pleasure from the lives of her sons. আমাদের সমাজে আমরা দেখবো যে বাবা মারা তারা নিজেদের জীবনে যেটা পায়নি তারা সেটা বাচ্চাদের মধ্য দিয়ে আদায় করে নিতে চায়। মা ছোটবেলায় হয়তো গান গাইতে চেয়েছিল, নাচ শিখতে চেয়েছিল, গান নাচ শিখতে চেয়েছিল, সে আশেপাশে দেখেন বাবা মা জোর করে সন্তানদেরকে গানের স্কুলে, নাচের স্কুলে, অভিনয়ের স্কুলে, ক্যারাটে স্কুলে পাঠাচ্ছে। বাচ্চারা চাচ্ছে না, জোর করে পাঠাচ্ছে। কেন জোর করে পাঠাচ্ছে? কারণ তারা নিজেরাই ছোটবেলায় এটা চেয়েছিল এবং সেটা পায়নি। গার্ট্রুডও নিজে জীবনে যা পায়নি তা সন্তানদের মধ্য দিয়ে, বিশেষ করে ছেলেদের মধ্য দিয়ে সেটাকে ফুলফিল করার সে চেষ্টা করছে। আরো সহজ করে যদি বলি, গার্ট্রুড তার সন্তানদের মধ্য দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। তিনি তো অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন, তার সন্তানরা যেন বঞ্চিত না হয়, বিশেষ করে তার ছেলেরা যেন বঞ্চিত না হয়। তার ছেলেদের সাফল্য মানেই তার সাফল্য। Unable to find any fulfillment in her relation with husband, হাজবেন্ডের সাথে যে সম্পর্ক, এখান থেকে সে কোনো রকম তৃপ্তি পাচ্ছে না, কোনো রকম মানসিক যোগাযোগ নেই। Mrs. Morel gradually casts him off and turns to her sons, first William and then Paul, for emotional satisfaction. হাজবেন্ডের কাছ থেকে কোনো রকম ইমোশনাল স্যাটিসফ্যাকশন সে পাচ্ছে না। এখন সে তার এই ইমোশনাল সাপোর্ট, ইমোশনাল স্যাটিসফ্যাকশন কার কাছ থেকে নেবে? প্রথমে বড় ছেলে উইলিয়ামের প্রতি সমস্ত মনোযোগ, তারপর পল। আমরা এটা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। আমরা আমাদের ফিফথ স্লাইডে আসি। The sons too are deeply attached to her. যত দিন যাচ্ছে ছেলেরাও, বিশেষ করে উইলিয়াম এন্ড পল, এরা দুজনেই তাদের মায়ের প্রতি অতিরিক্ত পরিমাণে অ্যাটাচড। উইলিয়াম কিভাবে অ্যাটাচড তার প্রমাণ আমরা পাই যখন উইলিয়াম brings for her mother 2 egg cups with some roses on them. মায়ের জন্য এক কাপ নিয়ে আসে
এক কাপে করে গোলাপ ফুল নিয়ে আসে মায়ের। Says that he likes for them, but Mrs. Morel স্যার knows একটু that আবার he বলবেন, wants them কথা for ঠিক her. আসতেছিল। হ্যাঁ, আবার বলছি। উইলিয়াম মায়ের প্রতি তার ভালোবাসার একটা প্রমাণ আমরা এখানে পাচ্ছি। সাধারণত মায়ের প্রতি ছেলের যে ভালোবাসা থাকে, এখানে তার আমরা ব্যতিক্রম পাচ্ছি না। কেন আমাদের কাছে ব্যতিক্রম মনে হচ্ছে না? কারণ উইলিয়াম তখনও ছোট। ঠিক আছে, পল আর্থার তাদের বেলায়ও ব্যাপারটা আমরা দেখি যে পল আর্থার তারাও মাকে অনেক ভালোবাসে। মাকে যে ভালোবাসে তার প্রমাণ কি? সার্চিং ফর ব্ল্যাকবেরিজ, মায়ের জন্য তারা ব্ল্যাকবেরি কালো জাম খুঁজতে তারা মাইলের পর মাইল হেঁটে বেড়ায়। দে স্যার একটু সার্চিং ফর ফার্স্ট ব্ল্যাকবেরি। প্যারাটা থেকে একটু বলবেন? আমি তো বলছি, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, বলছি। উইলিয়াম তার মায়ের জন্য এক কাপে করে গোলাপ নিয়ে আসে। যখনই উইলিয়াম কোন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায়, ক্রীড়া প্রতিযোগিতায় খেলায় পুরস্কার পায়, he comes home running to show it to his mother and she takes it like a queen. উইলিয়াম তার মায়ের জন্য নিয়ে আসে, যা সে অর্জন করে মায়ের জন্য নিয়ে আসে। ছোট দুই ছেলে পল এন্ড আর্থার তারাও মায়ের জন্য ব্ল্যাকবেরিজ খুঁজতে খুঁজতে মাইলের পর মাইল হেঁটে বেড়ায়, মাইলের পর মাইল হেঁটে বেড়ায়, কারণ তার মা পছন্দ করে। ছোট দুটা বাচ্চা তার মায়ের পছন্দের কালো জাম খুঁজতে খুঁজতে তারা মাইলের পর মাইল হেঁটে বেড়াচ্ছে। এখনো কিন্তু আমাদের কাছে এখানে অ্যাবনর্মাল কিছু চোখে পড়ছে না। উই আর নট ফাইন্ডিং এনিথিং অ্যাবনর্মাল। এটাই পরবর্তীতে বলা আছে যে অ্যাজ লং এজ পল অ্যান্ড উইলিয়াম আর ইয়াং চিলড্রেন, যতদিন পর্যন্ত পল অ্যান্ড উইলিয়াম তারা ছোট বাচ্চা, দেয়ার অ্যাটাচমেন্ট টু দেয়ার মাদার ইজ এ হেলথি ওয়ান। মায়ের প্রতি তো তাদের আকর্ষণ থাকবেই, মায়ের প্রতি তো তাদের অ্যাটাচমেন্ট থাকবেই। ওরা ছোট, পল এন্ড উইলিয়াম তারা ছোট বাচ্চা, মায়ের প্রতি তো তাদের অ্যাট্রাকশন থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে। অ্যান্ড মিসেস মোরেল টেকস এভরি ইন্টারেস্ট ইন দেম। ছোট বাচ্চা, মা তো সবসময় টেক কেয়ার করবেই। বাট অ্যাজ দে গ্রো, যখন তারা বড় হচ্ছে, শি ফলস ফর দেম। যত দিন যাচ্ছে পল এবং উইলিয়াম তারা যত বড় হচ্ছে, গার্ট্রুড ততই তাদের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। একটা সময় মায়ের উচিত ছেলেদেরকে তাদের নিজেদের মতো ছেড়ে দেয়া, কিন্তু গার্ট্রুড সেটা করতে চায়নি। গার্ট্রুড সবসময় তার ছেলেদেরকে আঁকড়ে রাখতে চেয়েছে, আঁকড়ে ধরতে চেয়েছে। এবং এই যে আঁকড়ে ধরে রাখা, ডমিনেট করা, এটাই ঝামেলার সূত্রপাত ঘটায়। ইনিশিয়ালি প্রথমে উইলিয়াম, দ্য এল্ডেস্ট সান, উইলিয়াম হচ্ছে দ্য ফোকাস অফ আর অ্যাটেনশন এন্ড এফোর্টস। গার্ট্রুডের সমস্ত মনোযোগ, সমস্ত ভালোবাসা, সমস্ত খেয়ালের কেন্দ্রবিন্দু হচ্ছে উইলিয়াম। উইলিয়ামের প্রতি তার সমস্ত মনোযোগ। মাঝে মাঝে উইলিয়ামের প্রতি গার্ট্রুড এতটাই মনোযোগ দিচ্ছে যে বাকি তিন ছেলে মেয়ের কথা প্রায় সে ভুলেই যাচ্ছে। In him, she sees the chance of fulfilling, as it were by deputy, those aspirations, social, intellectual, and emotional, that her marriage with Morel stifled. সহজ কথায়, উইলিয়ামের ভেতর দিয়ে সে তার নিজের স্বপ্নকে পরিপূর্ণ করে নিতে চাচ্ছে। In William, she sees the chance of fulfilling. তার জীবনে সে যেসব প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে, কাছ থেকে সে পূরণ করতে চাচ্ছে। এই যে তার সোশ্যাল অ্যাসপিরেশন, সমাজের কাছ থেকে তার অনেক আকাঙ্ক্ষা ছিল। ইন্টেলেকচুয়াল
ইমোশনাল অ্যাসপিরেশন, এই সবগুলো স্বপ্ন তার অধরাই রয়ে গেছে। সে স্বপ্ন দেখেছিল একটা পরিপূর্ণ জীবন যাপনের, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। সে উইলিয়ামের মাধ্যমে তার স্বপ্নটা পূরণ করতে চাচ্ছে। Her protective possessiveness for her son William, এই যে উইলিয়ামের প্রতি তার অতিরিক্ত পজেসিভনেস, উইলিয়ামের জীবনের প্রতিটা পদে পদে সে ডমিনেট করতে চেয়েছে। মা তো ছেলের প্রতি একটু ডমিনেট থাকবেই, কন্ট্রোল করার চেষ্টা করবেই, কিন্তু গার্ট্রুড অতিরিক্ত পরিমাণে কন্ট্রোল করার চেষ্টা করেছে উইলিয়ামের লাইফ। এটা স্পষ্ট হয়ে উঠেছে যখন উইলিয়াম গেটস আ জব অ্যাট লন্ডন। উইলিয়াম লন্ডনে একটা চাকরি নেয়। উইলিয়াম যখন লন্ডনে একটা চাকরি নেয় তখন গার্ট্রুড এতটাই কষ্ট পায় যে সেটা অ্যাবনর্মাল। মিসেস মোরেল ইজ হার্ট অ্যাজ হি ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম হার। বড় ছেলে তার কাছ থেকে চলে যাচ্ছে, সে আর রাগে দুঃখে তার ছেলের সাথে কথাই বলে। ভেরি ভেরি আনলাইকলি, ভেরি ভেরি অড দিস বিহেভিয়ার। ছেলে চলে যাচ্ছে, ছেলে বড় হয়েছে, সে তো বাইরে গিয়ে চাকরি করবেই, মা তো একটু মন খারাপ হবে স্বাভাবিক, কিন্তু গার্ট্রুড যে পরিমাণ ভেঙে পড়ে এটা সত্যি খুব অড, এটা চোখে পড়ার মতো। She loved him much indeed. As the days drew near for his departure, her heart began to close and grow dreary with despair. দিন যত যাচ্ছে, উইলিয়াম লন্ডনে চলে যাবে, কিছুদিন পরেই উইলিয়াম লন্ডনে চলে যাবে। প্রচন্ড কষ্টে গার্ট্রুড আর কারোর সাথে কথাই বলেছে না, হতাশায় সে নিমজ্জিত। More than that, she hoped in him so much. উইলিয়ামের প্রতি তার আকাঙ্ক্ষা এতটাই বেশি। অলমোস্ট she lived by him, মানে উইলিয়ামের মধ্য দিয়ে সে হয়তো বাঁচতে চেয়েছিল, তার জীবনটাকে নতুন করে সাজাতে চেয়েছিল। Now he was going away, বড় ছেলে এখন চলে যাচ্ছে। She felt almost as if he were going as well out of her heart, মনে হয় তার কলিজাকে তার বুক থেকে কেউ ছিঁড়ে নিয়ে যাবে। এখন ছেলে তো একটা সময় বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, চাকরির প্রয়োজনে হোক, বিভিন্ন কারণে হোক, কিন্তু গার্ট্রুড যেরকম রিয়াকশন দেখাচ্ছে এখানে সেটা সত্যি অড। মায়ের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু গার্ট্রুড এতটাই ভেঙে পড়ছে সেটা কিন্তু চোখে দেখার মতো। মানে আমরা এখানে বুঝতে পারি যে দেয়ার ইজ সামথিং রং, মানে ছেলের প্রতি সে অবসেসড। মানে ইট ওয়াজ নট আ হেলথি রিলেশনশিপ বিটুইন গার্ট্রুড অ্যান্ড হিজ সান। মা ও ছেলের সম্পর্কটা এখানে কিন্তু হেলথি সম্পর্ক না। There is something abnormal here. Maybe Gertrude is obsessed with William. অবসেশনের পর্যায়ে যখন চলে যায় তখনই সকল জটিলতার সূত্রপাত। খুব সাবধান। গার্ট্রুড এখানে মোটামুটি বোঝা যাচ্ছে উইলিয়ামের প্রতি সে অবসেসড। She is disappointed to see him infatuated with Jip. জিপ নামে এক নারীর সাথে উইলিয়ামের সম্পর্ক গড়ে ওঠে, a girl of superficial beauty, এবং এই জিপের সাথে উইলিয়াম এনগেজড হয়ে যায়, তারা বিয়ে করার পরিকল্পনা করে ইন লন্ডন। কিন্তু যখনই গার্ট্রুড জানতে পারে যে তার ছেলে গিপ নামে এক মানে শ্যালো মাইন্ডেড গার্লকে সে পছন্দ করেছে, তখন সে কোনোভাবেই এটা মেনে নিতে পারে না। গার্ট্রুড ওপেনলি ডিসঅ্যাপ্রুভস অফ দ্য অ্যাফেয়ার্স, একদম সে সরাসরি না করে দেয়, সরাসরি গার্ট্রুড না করে দেয় যে এই সম্পর্ক সে মেনে নেবে না, and advises William against marrying her, এবং বারবার উইলিয়ামকে নিষেধ করে যেন উইলিয়াম এই বিয়েটা না করে। এখন আমরা বলতে পারি যে হ্যাঁ, মা তো ছেলের ভালো মন্দ বুঝবেই, গার্ট্রুড তো তার ছেলেকে ভালো করে চেনে, গার্ট্রুড তো ভালো করে বুঝতে পারছে যে এই মেয়ের সাথে সম্পর্ক টিকবে না, তাহলে কেন গার্ট্রুড এই বিয়েটা হতে দেবে? কেন এই বিয়েটা হতে দেবে? ঠিক আছে, তারও তো একটা মানে লিমিটেশন থাকবে, তাই না? এখন বড় ছেলে সে বিয়ে করতে চাচ্ছে, উইলিয়াম সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এখন জিপ সে যাই হোক, সে হতে পারে শ্যালো মাইন্ডেড গার্ল অফ অনলি অফ সুপারফিশিয়াল বিউটি, কিন্তু তার
ছেলে তো পছন্দ করেছে, ছেলে তো পছন্দ করেছে। এখন এত এখন যেভাবে গার্ট্রুড রিয়াক্ট করছে, এই রিয়াকশনের একটা পর্যায়ে গিয়ে আমরা বুঝতে পারি যে দেয়ার ইজ সামথিং রং, কোনো না কোনো একটা সমস্যা আছে। Gertrude feels disturbed when William is with Jip. উইলিয়াম যখনই এই গার্লের সাথে মেলামেশা করছে, জিপের সাথে, তখনই কিন্তু সে অতিরিক্ত পরিমাণে ডিস্টার্বড ফিল করছে। এমনকি এই অবসেশনটা কোন পর্যায়ে সেটা আমরা এখানে দেখতে পারি যে she cannot sleep when she thinks of his marriage with her. গার্ট্রুড যখন দেখছে যে ছেলে বিয়েই করে ফেলবে এই মেয়েটাকে, তখন সে ঘুমাতে পারছে না। গার্ট্রুড ক্যানট স্লিপ। গার্ট্রুড যখনই মানে তার মাথায় আসছে যে বড় ছেলে তো বিয়ে করে ফেলবে ওই মেয়েটাকে, এবং এখন সে ঘুমাতে পারছে না। গার্ট্রুড ক্যানট স্লিপ। বারবার গার্ট্রুড উইলিয়ামকে সাবধান করে। কিভাবে সাবধান করে? এই যে, মাই বয় রিমেম্বার ইউ আর টেকিং ইউর লাইফ ইন ইউর হ্যান্ডস। বলছে তুমি কিন্তু তোমার নিজের জীবন তোমার হাতে নিয়ে নিচ্ছ। নাথিং ইজ ব্যাড, nothing is bad, nothing is as bad as marriage that a hopeless failure. Mine was bad enough. গার্ট্রুড বারবার মানে ওর নিজের জীবন থেকে ওকে বলে যে এই যে দেখো আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমি আমার বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিল, তুমিও সাবধান হও। গার্ট্রুড তার ছেলেকে বারবার সাবধান করছে যে এই বিয়ের সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত, তোমার লাইফটা ধ্বংস হয়ে যাবে। God knows and ought to teach you something. মানে আমার জীবন থেকে তুমি কিছু শিক্ষা নাও। আমি আমার লাইফটা ধ্বংস হয়ে গেছে এই ভুল বিয়ের কারণে। গার্ট্রুড বারবার উইলিয়ামকে বলার চেষ্টা করছে যে তুমিও যদি একটা ভুল সিদ্ধান্ত নাও, বিশেষ করে এই বিয়ের ক্ষেত্রে, তোমার পুরো জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এখানেও আমরা কিন্তু মানে অতটা বুঝতে পারছি না মা ছেলের প্রতি যথেষ্ট কেয়ারিং, এখানেও কিন্তু আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। কিন্তু প্রবলেমটা এখানেই যে গার্ট্রুড উইলিয়ামের প্রতি এতটাই অবসেসড যে অন্য ছেলে মেয়েদের কথা সে ভুলে যাচ্ছে। তার যে আরো 3 ছেলে মেয়ে আছে তাদের অস্তিত্বের কথা সে ভুলেই যাচ্ছে। উইলিয়ামের বিয়ে নিয়ে সে এতটাই ব্যস্ত যে অন্য সবকিছু সে ভুলে যাচ্ছে। এটা ভালো, মা ছেলের জন্য তো কনসার্ন থাকবেই, কিন্তু সেটার একটা লিমিটেশন থাকবে। এখানে গার্ট্রুড প্রায় তার রেসপন্সিবিলিটিটাকে অবসেশনের পর্যায়ে নিয়ে যাচ্ছে। মা তো ছেলের প্রতি রেসপন্সিবল থাকবে, কিন্তু এখানে গার্ট্রুড সেটা অবসেশনের পর্যায়ে নিয়ে যাচ্ছে, অবসেসড। এরপর বড় ছেলে উইলিয়াম realizes that he has gone too far. উইলিয়াম মানে তখন রিয়েলাইজ করছে যে এখন তো এনগেজমেন্ট হয়ে গেছে, এখন তো বিয়ে ভেঙে দেওয়ার কোন রকম পথ খোলা নাই। উইলিয়াম বলছে যে এত অনেক দেরি হয়ে গেছে। ইট ইজ টু ফার টু লিভ হিজ গার্লফ্রেন্ড এট দিস স্টেজ। এখন সে কিভাবে তার গার্লফ্রেন্ডকে না করে দেয়। বাট এট দ্য সেম টাইম একই সাথে হি রিয়েলাইজেস দ্যাট সে এটা খেয়াল the fountain of his life and he cannot snap his ties with her. এবং উইলিয়াম তার মাকেও কষ্ট দিতে পারবে না, ওইদিকে জিপকেও সে না করে দিতে পারবে না, গার্লফ্রেন্ডের সাথে তার সম্পর্ক ব্রেকআপ করতে পারবে না, এইদিকে তার মায়ের সাথেও তার সম্পর্কটা সে ছিন্ন করতে চাচ্ছে। মা কোনোভাবেই গার্লফ্রেন্ডকে মেনে নেবে না, আর উইলিয়ামও তার গার্লফ্রেন্ডটাকে ছেড়ে যেতে পারছে না। এখন উইলিয়াম তো খুব বড় একটা ক্রাইসিসে পড়ে গেছে। তার মাকেও সে কষ্ট দিতে চাচ্ছে না, তার গার্লফ্রেন্ডকেও সে কষ্ট দিতে চাচ্ছে না। এখন সে কোথায় যাবে? This causes an acute conflict in his mind. উইলিয়াম মনে মনে খুব অস্থিরতা বোধ করতে থাকে, মানসিকভাবে খুব অস্থির হয়ে পড়ে, মেন্টালি তার উপর অনেক বেশি প্রেসার পড়ে। উইলিয়ামের উপর মানসিকভাবে প্রচন্ড প্রেসার পড়ে। Thus, he is torn between passion and his love for mother. একদিকে মায়ের জন্য ভালোবাসা, আরেকদিকে গার্লফ্রেন্ডের জন্য ভালোবাসা। সে কোন দিকে যাবে? সে খুব এই যে মানসিক যন্ত্রণা, এই মানসিক যন্ত্রণাটাকে সে কোনোভাবেই কভার করতে পারে না। Unable to
ওভারকাম দিস কনফ্লিক্ট, তার এই মানসিক যন্ত্রণা একটা সময় শারীরিক অসুখে পরিণত হয়। হি আলটিমেটলি ডাইজ অফ নিউমোনিয়া ইন লন্ডন। উইলিয়াম নিউমোনিয়াতে মারা যায়, লন্ডনে মারা যায়। মানে উইলিয়াম তার যে ক্রাইসিসটা সেটা সলভ করে যেতে পারেনি। উইলিয়াম শেষ পর্যন্ত মৃত্যুকে বেছে নিয়েছিল। উইলিয়াম কিন্তু তার মা অথবা গার্লফ্রেন্ড কাউকেই সে বেছে নিতে পারেনি। একটা সময় উইলিয়াম মৃত্যুবরণ করে। এই যে একটা অসুস্থ পরিবেশ ছিল উইলিয়ামের জন্য, উইলিয়াম কিন্তু সেটা থেকে বের হয়ে আসতে পারেনি। তার যে প্রচন্ড মানসিক চাপ, এই চাপটা কিন্তু সে নিতে পারেনি। তার এই অস্থিরতা, মানসিক অস্থিরতা থেকে কিন্তু তার এই শারীরিক অস্থিরতা, সে কোনোভাবেই আর সুস্থ জীবনে ফিরে আসতে পারলো না, সে মারাই গেল। মিসেস মোরেল, এখন গার্ট্রুড বুঝতে পারছে, by coming the way of William's love for Jeep, she has had him suffer extreme anguish. মানে গার্ট্রুড কিছুটা বুঝতে পারে যে এটা সে নিজেও দায়ী। তার ছেলেকে সে অনেক বেশি প্রেসার দিয়েছে, মা ছেলেকে অনেক বেশি প্রেসার দিয়েছে। মা যদি ছেলেকে একটু সাপোর্ট দিত, মা যদি ছেলেকে বলতো ঠিক আছে তুমি যদি মেয়েকে বিয়ে করতে চাও করো, গার্ট্রুড যদি একটু সাপোর্ট দিত, হয়তো উইলিয়ামের জীবনটা অন্যরকম হতে পারত। গার্ট্রুড এটা বুঝতে পারে যে উইলিয়ামের মৃত্যুর পেছনে গার্ট্রুডও কিছুটা দায়ী। গার্ট্রুড কোনোভাবেই কম্প্রোমাইজ করেনি। গার্ট্রুড কিন্তু শুরু থেকে আনকম্প্রোমাইজিং, গার্ট্রুড কখনোই কম্প্রোমাইজ করে না। ইভেন তার ছেলের জন্যও সে কম্প্রোমাইজ করলো না। যখন সে কম্প্রোমাইজ করলো না তখন কিন্তু উইশ and ultimately causes his death. উইলিয়ামের মৃত্যুর পেছনে কিন্তু তার মাও দায়ী। তার মা কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে সাপোর্ট দেয়নি। she is torn from inside, একদম ভেঙে পড়ে গার্ট্রুড, একেবারেই ভেঙে পড়ে। গার্ট্রুড is torn from inside after his death. এই যে this realization doesn't make Mrs. Morel cautious. এই যে উইলিয়ামের মৃত্যু, এই থেকে গার্ট্রুড কোনো শিক্ষা নেয়নি, এবং it didn't prevent her from taking Paul when Paul fills with pneumonia. এই যে পল মরতে বসে, তখন গার্ট্রুডের মধ্যে হুঁশ আসে, এই তো আমার আরেক ছেলে, এ তো মরতে বসছে, একে কিভাবে বাঁচাবো। তখন গার্ট্রুড তার সমস্ত শক্তি দিয়ে আবার পলকে আঁকড়ে ধরে। গার্ট্রুড এটা ভুলে যায় উইলিয়ামের জীবনে সে কি ভুল করেছে। উইলিয়ামকে সে যথেষ্ট স্পেস দেয়নি, উইলিয়ামকে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার জন্য গার্ট্রুড যথেষ্ট সুযোগ দেয়নি। ছেলের তো নিজস্ব একটা পছন্দ অপছন্দ আছে, তাই না? এখন মা যদি সবসময় ছেলের জীবনকে ডমিনেট করার চেষ্টা করে, ছেলে তো কখনোই বড় হতে পারবে না, ছেলে সারাজীবন ছোট্টটি থেকে যাবে। ছেলে বড় হবে, তার সিদ্ধান্ত সে নেবে। এখন মা যদি পদে পদে সিদ্ধান্ত নেয় তাহলে তো ছেলে তো মানসিকভাবে পঙ্গু হয়ে যাবে। উইলিয়ামের এই যে করুণ পরিণতি, এর পেছনে গার্ট্রুডের হাত আছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এবং এখান থেকে গার্ট্রুড বিন্দুমাত্র শিক্ষা নেয়নি। পল যখন মরতে বসে তখন পলকে সে সেবা শুশ্রূষা করে বাঁচায়, এবং গার্ট্রুড উইলিয়ামকে যতটা ডমিনেট করতো তার থেকে অনেক বেশি পরিমাণে পলকে ডমিনেট করা শুরু করে। মানে উইলিয়ামের এই করুণ পরিণতি থেকে গার্ট্রুড বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করে না। গার্ট্রুড এটা বুঝতে পারছে না যে সে তার ছেলেদেরকে নিজেদের মতো বড় হতে দিচ্ছে না, তাদেরও তো একটা পার্সোনালিটি আছে, এটা সে মানতে চাচ্ছে না। She comes to exercise even stronger spiritual hold on Paul. Even পলকে সে আরো কঠিন ভাবে আঁকড়ে ধরে, তীব্রভাবে আঁকড়ে ধরে, which incapacitates him. মা এতটাই ডমিনেন্ট হয়ে যায় যে পল মেন্টালি ক্রিপলড, মানসিকভাবে পঙ্গু হয়ে যায়।
এতটাই মা দ্বারা সে ডমিনেটেড, পল ইজ আ ফেইলিয়ার টু স্ট্রাইক এ হেলদি ব্যালেন্সড ইমোশনাল রিলেশনশিপ উইথ এনি আদার গার্ল। মার আর ছেলের সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে ছেলে অন্য আর কোন নারী, অন্য আর কোন মেয়ের সাথে সে কোনো একটা সুস্থ সম্পর্কে জড়াতে ব্যর্থ হয়। মা পদে পদে ছেলের জীবনকে ডমিনেট করে এবং ছেলে অন্য কোন নারী, অন্য কোন মেয়ের সাথে আর সম্পর্কে জড়াতে পারে না। সব জায়গায় তার মা চলে আসে, সব জায়গায় তার মা চলে আসে। যখনই সে কোনো সিদ্ধান্ত নেয় মা, যখনই সে কিছু ভাবতে যাচ্ছে মা, সব জায়গায় মা। সব জায়গায় যদি মা ডমিনেট করে তাহলে ছেলে স্বাধীনভাবে কিভাবে সিদ্ধান্ত নেবে? এটা আমাদের সমাজেও আপনারা দেখবেন। মা ছেলের জীবনকে এত বেশি ডমিনেট করে, ছেলেকে একদম মামাস বয় বানায় ফেলে, একদম মা ভক্ত, এতটাই মা ভক্ত, ছেলে আর নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। শুধু তাই না, মায়ের সাথে সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে অন্য কোনো মেয়ের সাথে সে তার সুস্থ সম্পর্কে জড়াতে পারে না। সে খুঁজে খুঁজে এমন মেয়ে বের করে যে তার মায়ের মতো। পলও খুঁজে খুঁজে এমন এক মেয়ে জোগাড় করলো যে তার মায়ের মতো। তাহলে সে কি গার্লফ্রেন্ড খুঁজছে নাকি সাবস্টিটিউট মাদার খুঁজছে? সে কি খুঁজছে? এমন এক গার্লফ্রেন্ড জোগাড় করলো যে তার মায়ের মতো। ভালো করে খেয়াল করেন, মানে পল তার মায়ের প্রতি এতটাই অ্যাটাচড যে সে খুঁজে খুঁজে তার মায়ের মতোই একজন গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলেছে। এটা বুঝতে পারছি যে তার ছেলে তো গেল, এমন এক মেয়েকে সে জোগাড় করেছে যে তার এখন মাথাটা খাবে। মিসেস মোরেল ক্যান ফিল পল বিং ড্রন বাই মিরিয়াম। মানে গার্ট্রুড দেখছে যে তার ছেলেটাকে একদম খেয়ে ফেললো মেয়েটা, একদম পুরো দখল করে ফেললো। হু ইজ গুড ফ্রেন্ড টু পল, শি ডিসঅ্যাপ্রুভস অফ হার। যখনই মানে গার্ট্রুড এটাকে সমর্থন করে না, শি ডিসঅ্যাপ্রুভস অফ হার, একদম সরাসরি না করে দেয়। যে এই মেয়েটা হচ্ছে ভ্যাম্পায়ার, মিরিয়ামকে সে ভ্যাম্পায়ারের সাথে তুলনা করে যে ভ্যাম্পায়ার যেমন রক্ত চুষে নেয়, মিরিয়াম কিন্তু তোর একদম আত্মাটা চুষে খেয়ে নেবে, তোর কিন্তু আর নিজস্বতা বলতে কিছু থাকবে না। শি রিমার্কস অফ হারসেলফ অ্যাবাউট মিরিয়াম। মিরিয়াম সম্পর্কে সে কি বলছে? খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করেন, কাগজ কলম থাকলে মার্ক করেন প্লিজ, ইম্পর্টেন্ট। মিরিয়াম হচ্ছে এমন একজন মেয়ে যে পুরুষের আত্মাটাকে একদম শুষে নেবে। টিল হি সে মিরিয়ামকে তাকে দখল করে নিতে অ্যালাউ করছে। পল যথেষ্ট মেন্টালি স্ট্রং না, মেরিয়াম তার আত্মাটাকে সম্পূর্ণ দখল করে নেবে। ভালো করে লক্ষ্য করেন, গার্ট্রুড বলছে যে মিরিয়াম পলের চেতনাটাকে, আত্মাটাকে সম্পূর্ণ দখল করে নেবে। আইরনিক্যালি মজার ব্যাপার হচ্ছে, what he says about Miriam is more true of herself. সে আসলে মিরিয়ামকে যা বলছে সে নিজেই তাই। সে বলছে যে মিরিয়াম পলকে সম্পূর্ণ দখল করে ফেলবে, পুরো ডমিনেট করার চেষ্টা করবে। আরে গার্ট্রুড তো সে তার নিজের ছেলেকে একইভাবে ডমিনেট করছে। গার্ট্রুড এতটাই অন্ধ, সে বুঝতে পারছে না যে মিরিয়ামকে সে ভ্যাম্পায়ার বলছে, সে নিজেই ভ্যাম্পায়ার। সে নিজেই তো তার ছেলের জীবনকে পদে পদে কি দখল করবে। গার্ট্রুড তো নিজেই তার ছেলের আত্মাটাকে সম্পূর্ণ দখল করে বসে আছে। সে যে কথাটা বলছে এটা কিন্তু মিরিয়ামের চাইতে গার্ট্রুডের বেলায় বেশি সত্য। ইট ইজ শি, গার্ট্রুড, হু সাকস হিম আপ। তার যে সোল, তার আত্মাটাকে সম্পূর্ণ দখল করে রেখেছে তার মা। পলের আত্মাটাকে কে দখল করে রেখেছে? তার মা দখল করে রেখেছে। সো দ্যাট হি ইজ নেভার এ ম্যান অফ হিজ ওন উইল। লিখে রাখেন, প্লিজ নোট ইট ডাউন। এমন ভাবে মা ছেলের আত্মাটাকে দখল করে রেখেছে, এমন ভাবে মা ছেলেকে ডমিনেট করছে যে পল ইজ নেভার এ ম্যান অফ হিজ ওন উইল। পলের নিজের ইচ্ছা বলতে কিছু থাকে না। তার যে স্বাধীন
she can't bear Miriam as she is jealous of her. মানে যতই কাহিনী যতই গড়ায় আমরা বুঝতে পারি যে গার্ট্রুড হচ্ছে তার ছেলের গার্লফ্রেন্ডের প্রতি জেলাস। গার্ট্রুড ইজ জেলাস অফ মিরিয়াম। গার্ট্রুড ইজ জেলাস অফ মিরিয়াম। এতক্ষণ পর্যন্ত তাও আমরা লজিক দিয়ে বলতাম আচ্ছা ঠিক আছে, মা ছেলের বিষয় তো বলবেই, মা তো ছেলের ব্যাপারটা দেখবেই, মা তো ছেলের প্রতি একটু ডমিনেন্ট হবে, একটু ডমিনেন্ট হওয়া দোষের কিছু না, কিন্তু তখন অনেক বেশি ডমিনেট করার চেষ্টা করে, তখনই ঝামেলাটার সৃষ্টি হয়। হি থিংকস দ্যাট she would take Paul away from her. সে কি বলে? She tells to this Paul also, বলছে I can't bear it. I could let another woman but not her. অন্য যে কোনো মেয়েকে তুমি গার্লফ্রেন্ড হিসেবে নাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মিরিয়ামকে না। শেষে এমন একটা কথা বললো যেটা আমাদেরকে ভাবায়। ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? ভেরি ইম্পর্টেন্ট। She would leave me no room, not a bit of room. Very important. গার্ট্রুড কি বলছে? She would leave me no room. মিরিয়াম তোমাকে এমন ভাবে দখল করে ফেলবে যে আমার জন্য আর কোনো জায়গা থাকবে না। নট এ বিট অফ রুম, এই কথাটাই সমস্যা, এই কথাটাতেই যাবতীয় সমস্যা। এই ডায়লগে এসে আমরা বুঝতে পারি যে গার্ট্রুডের সাথে তার ছেলের সম্পর্কটা আনহেলথি। মা বলছে যে আমার ছেলের মনে আমার জন্য কোনো জায়গা থাকবে না, এটা কোনো কথা? মায়ের জন্য ছেলের মনে সবসময় জায়গা থাকবে। মা যখন বলছে যে মা ছেলের প্রতি তার যে ভালোবাসা এটা হচ্ছে আনহেলথি, মায়ের ছেলের প্রতি ভালোবাসাটা এখন আর সাধারণ ভালোবাসা পর্যায়ে সীমাবদ্ধ নাই। দিস ইজ নাও অবসেশন। গার্ট্রুড অ্যাকচুয়ালি অবসেসড, এবং তার ডমিনেশনটা অনেক বেশি এক্সট্রিম। নইলে গার্ট্রুড এই কথাটা বলতো না যে মিরিয়াম উড হ্যাভ মি নো রুম, নট এ বিট অফ রুম। ছেলের মনে মায়ের জন্য সবসময় জায়গা থাকবে। কেন গার্ট্রুড এই কথাটা বলল? গার্ট্রুড ইজ অবসেসড with her sons, and in fact Paul, like his elder brother too, wastes himself. বড় ছেলে উইলিয়াম যেমন নিজেকে আর বাঁচাতে ব্যর্থ হয়, মানে সে ধ্বংস হয়ে যায়, পলও প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। উইলিয়াম ডাইজ, উইলিয়াম তো মরেই যায়, and Paul turns into a derelict and experience a drift towards death. পল একদম ভেঙে পড়ে এবং সে কিন্তু মৃত্যুর প্রায় কাছাকাছি চলে যায়। as long as she lives, যতদিন পর্যন্ত মা বেঁচে আছে, যতদিন পর্যন্ত গার্ট্রুড বেঁচে আছে, Paul cannot give himself completely to another woman. যতদিন মা বেঁচে আছে ততদিন পর্যন্ত এই ছেলে আর কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতে পারবে না। as long as mother is alive, son cannot engage in any healthy relationship whatsoever. এখানে আমরা ডেঞ্জারটা বুঝতে পারছি যে কতখানি ক্ষতিকর। মানসিকভাবে ছেলেকে পঙ্গু করে দিচ্ছে মায়ের অবসেশন। যতদিন গার্ট্রুড বেঁচে থাকবে ততদিন পল আর কারো সাথে সম্পর্কে জড়াতে পারবে না। Thus, এভাবেই মিসেস মোরেল টেকস হার সান অ্যাজ হাজব্যান্ড সাবস্টিটিউট। এই কথাটায় এটা আমরা গত ক্লাসে বলেছি, ইট ইজ ইমোশনাল সাপোর্ট। হাজব্যান্ডের কাছ থেকে যে সে ইমোশনাল সাপোর্টটা পেল না, এটা সে সন্তানদের কাছ থেকে নিচ্ছে। The moment the children grow economically independent, যেই মুহূর্ত থেকে ছেলেরা তারা রোজগার করছে, they instinctively step into the role of their mother's husband. বিশেষ করে উইলিয়াম এবং পল, তারা যখন রোজগার শুরু করলো তখন তারা কিন্তু তাদের বাবার জায়গাটা দখল করে নিচ্ছে। বেচারা ওয়াল্টার কিন্তু সারা জীবনের জন্য আলাদা। নিজের বাড়িতে সে
আলাদা, বাট হাউসোএভার স্যাটিসফাইং দেয়ার রিলেশনশিপ মাইট বি, এখন এই মা ছেলের সম্পর্ক, ইট ডাজন্ট ম্যাটার, এটা যতই ঘনিষ্ঠ হোক না কেন, ইট কজেস আ গ্রেট স্ট্রেইন অন দেয়ার মাইন্ড, ছেলেদের মনে এটা খুব বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, এটা খুবই ক্ষতিকর, তারা মানসিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, and they have to pay a heavy price for this, এবং এই মাসুল দিতে হয়েছে। উইলিয়াম এবং পল, এই যে মায়ের প্রতি তাদের অতিরিক্ত অ্যাটাচমেন্ট, এক্সেসিভ অ্যাটাচমেন্ট, এটার জন্য কিন্তু তাদেরকে কড়া মূল্য দিতে হয়েছে। ইন দ্য এন্ড পল ইজ ডিটারমাইন্ড টু গেট অ্যাওয়ে ফ্রম হার মাদার, শেষের দিকে পল তো পুরো ডেসপারেট হয়ে যায়। একটা সময় পল যখন বুঝতে পারে, পল যখন রিয়েলাইজ করতে পারে যে যেভাবেই হোক এ মায়ের থেকে দূরে যেতে হবে, উইলিয়াম যেমন বুঝতে পেরেছিল, উইলিয়ামও বুঝতে পেরেছিল যে যতদিন মায়ের কাছাকাছি সে আছে ততদিন সে কখনো নিজের মতো করে জীবনকে সাজাতে পারবে না। সেই রিয়েলাইজেশনটা পলের মধ্যেও আসে। পলও একটা সময় ডেসপারেট হয়ে যায় টু গেট অ্যাওয়ে ফ্রম হার মাদার। সে বারবার চেষ্টা করেছে মা থেকে আলাদা হয়ে একটা নিজের জীবন গড়ে তুলতে, কিন্তু সেটা সে পারেনি। তার মা তাকে এতটাই ডমিনেট করেছে, সে তার নিজের জীবনকে নিজের মতো করে সাজাতে ব্যর্থ হয়েছে। হি রিয়েলাইজেস দ্যাট, সে বুঝতে পারে হি মাস্ট সেপারেট হিমসেলফ ফ্রম হিজ মাদার্স ডমিনেন্স। পল একটা সময় বুঝতে পারে যে মায়ের যে ডমিনেন্স, এটা থেকে নিজেকে একটু বের হয়ে আসতে হবে। যদি সে নিজের মতো করে সুন্দর একটা জীবন সে গড়তে চায়, তবে মায়ের ছায়া থেকে বের হয়ে আসতে হবে। মায়ের যে ডমিনেন্স, ইনফ্লুয়েন্স, সেটা থেকে বের হয়ে আসতে হবে ইন অর্ডার টু সার্ভাইভ। যদি সে বেঁচে থাকতে চায়, যদি সে বাঁচার মতো বাঁচতে চায়, যদি সে নিজের মতো বাঁচতে চায়, তবে মায়ের ছায়া থেকে বের হয়ে আসতে হবে, মায়ের ডমিনেন্স থেকে বের হয়ে আসতে হবে। এবং একটা সময় পল একটা অনেক ভয়ঙ্কর একটা কাজ করে। আলটিমেটলি হি গিভস হার an overdose of morphia to hasten her end. এমনি তো আমরা জানি যে শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে গার্ট্রুড যখন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন পল অতিরিক্ত পরিমাণে মরফিনের ডোজ দিয়ে তার মায়ের মৃত্যুকে ত্বরান্বিত করে। তার মানে সে কি তার মাকে মেরে ফেলে? পল ওয়াজ নট অ্যালোন, পলের সাথে তার বোনও ছিল। ভাই বোন মিলে মাকে সাধারণ যে ডোজ তার থেকে একটু বেশি পরিমাণে মরফিন দিয়ে দেয়, এবং এর ফলে গার্ট্রুড মারা যায়। গার্ট্রুড হয়তো বেশ কিছুদিন বেঁচে থাকতো, কিন্তু পল তার মায়ের মৃত্যুকে ত্বরান্বিত করে কিভাবে? ওভারডোজ অফ মরফিন দিয়ে। এখন পল কতখানি ডেসপারেট ছিল, মায়ের মৃত্যুকে সে ত্বরান্বিত করছে। মায়ের মৃত্যু ছাড়া পল আর কোনো মুক্তির পথ দেখেনি। পল দেখেছে যে মায়ের মৃত্যু হচ্ছে ওর স্বাধীনতার একমাত্র পথ। মা যত দ্রুত মৃত্যুবরণ করবে, পল তার জীবনকে তত দ্রুত শুরু করতে পারবে। এখন এই জায়গাটা বেশ বিতর্কিত একটা জায়গা। আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে পারি যে সম্পর্কটা, মা ছেলের সম্পর্ক একটা সময় এতটাই বিষাক্ত হয়ে যায়। মা ছেলের সম্পর্ক তো শুরু থেকে অনেক ঘনিষ্ঠ ছিল, তীব্র ভালোবাসা ছিল, কিন্তু তীব্র ভালোবাসা থেকে তীব্র ঘৃণায় পাল্টে যেতে কিন্তু এক মুহূর্ত সময় লাগে। পল তার মায়ের মৃত্যুকে ত্বরান্বিত করেছে, এক্সট্রা ডোজ অফ মরফিন দিয়ে মায়ের মৃত্যুকে কিন্তু সে হেস্টেন করেছে, ত্বরান্বিত করেছে। এই বিষয়টা খুব সেন্সিটিভ। মানে পল কতখানি ডেসপারেট যে তার মায়ের মৃত্যুকে সে ত্বরান্বিত করলো, হেস্টেন করলো, তার মা যেন আরো তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। এখন এটা হয়তো অনেকেই বলতে পারে যে ভাই বোন সে দেখছে মা কষ্ট পাচ্ছে, এটা অনেক জায়গায় হয় যে যখন বেঁচে থাকার আর কোনো আশা থাকে না,
তিল তিল করে ধুকে ধুকে মরার চাইতে একবারে মরে যাওয়া ভালো। মানে এখানে পল অ্যান তারা দেখছে যে তাদের মা ধুকে ধুকে মারা যাচ্ছে, কষ্ট করে মরছে, তার বদলে মা যদি তাড়াতাড়ি মারা যায় এটা মায়ের জন্য ভালো। এটাও একটা লজিক। আর আরেকটা লজিক হচ্ছে পল মুক্তি চাচ্ছে। পল মুক্তি চাচ্ছে। যতদিন মা বেঁচে আছে ততদিন পলের কোনো মুক্তি নাই। অতএব পল তার এই স্বাধীনতাটাকে তাড়াতাড়ি আনার জন্য তার মাকে এক্সট্রা ডোজ দিয়ে দিচ্ছে। Mrs. Morel, Gertrude is actually so domineering. Gertrude এতটাই dominating and so over possessive. সে এতটাই over possessive, সে এতটাই প্রভাব খাটানোর চেষ্টা করে that she doesn't respect the otherness of the individual in the house. বাড়ির অন্যান্য সদস্যদের তাদেরও যে একটা নিজস্বতা বলতে কিছু আছে, পার্সোনালিটি বলতে যে কিছু আছে, এটা সে মেনে নিতে চায় না। সে কোনোভাবেই অন্যদের যে নিজস্বতা সেটাকে সে কখনোই মেনে নিতে চায় না। She doesn't respect the otherness of other individuals in the house. একদম শুরু থেকেই বললাম যে ওয়াল্টারকে সে কখনোই কোন রকম সুযোগ দেয়নি। গার্ট্রুড কখনোই কম্প্রোমাইজ করেনি। গার্ট্রুড একটা সময় যাওয়ার পর কোনোভাবেই কম্প্রোমাইজ করেনি। সে যেটা ভালো মনে করেছে সে সেটাই করেছে। তার সিদ্ধান্তই হচ্ছে শেষ সিদ্ধান্ত। গার্ট্রুডের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। ওয়াল্টারকে সে কোনো রকম সুযোগ দেয়নি, উইলিয়ামকে সে কোনো রকম সাপোর্ট দেয়নি, পলকে সে নিজের মতো করে বড় হওয়ার সুযোগ দেয়নি। তাদেরও যে একটা পার্সোনালিটি বলে একটা ব্যাপার আছে, তাদেরও যে একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ সিদ্ধান্ত থাকতে পারে, এটা সে কখনোই রেসপেক্ট করেনি। It is because of her failure to recognize that her husband and sons possess distinct personality. গার্ট্রুড এটা রিয়েলাইজ করতে ব্যর্থ হয়েছে যে তার যে হাজব্যান্ড ওয়াল্টার এবং তার যে সন্তানেরা, they possess distinct personalities with individual emotional requirement. ওয়াল্টার মোরেল, তারও তো একটা পার্সোনালিটি আছে, তারও তো ইমোশনাল চাহিদা আছে। উইলিয়াম, পল, আর্থার, ইভেন অ্যান, তাদেরও তো পার্সোনালিটি আছে, তাদেরও তো নিজস্ব কিছু পছন্দ অপছন্দ চিন্তা ভাবনা আছে। এই বিষয়টা গার্ট্রুড তার বিবেচনায় আনতে ব্যর্থ। এটা তার একটা বড় ব্যর্থতা। এটা যদি আমরা গার্ট্রুডের লাইফটাকে যদি আমরা ট্র্যাজেডি বলতে চাই, তাহলে এটা তার হিউব্রিস, হ্যামার্শিয়া, এটা তার চারিত্রিক দুর্বলতা। সে অন্যদের যে ব্যক্তিত্ব সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে ব্যর্থ হয়েছে। There is complete disintegration and disharmony of the entire family. পুরো ফ্যামিলিটা একটা ডিসফাংশনাল ফ্যামিলি। The whole একটা ভাঙা পরিবার। যদিও গার্ট্রুড পুরো সবাইকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, কিন্তু আলটিমেটলি দ্যাট ওয়াজ আ ডিসইন্টিগ্রেটেড ফ্যামিলি। একটা ভাঙা পরিবার ছিল সেটা, ব্রোকেন ফ্যামিলি, আর ডিসহারমোনিয়াস ফ্যামিলি। সেই ফ্যামিলিতে কোনো ঐকতান ছিল না, কোনো সামঞ্জস্য ছিল না। গার্ট্রুড মোরেল একজন স্বৈর শাসকের মতো, স্বৈরাচারী শাসকের মতো। সে নিজের সিদ্ধান্ত সবার উপরে চাপিয়ে দিয়েছে। সে নিজের সিদ্ধান্ত সবার উপরে সবসময় চাপিয়ে দিয়েছে। অন্যদেরও যে নিজস্ব কিছু বলার থাকতে পারে এটা সে কনসিডার করতে চায়নি। ওইটুকু স্যাক্রিফাইস, ওইটুকু কম্প্রোমাইজ সে করতে চায়নি। গার্ট্রুড মনে করেছে সে যা বলেছে তাই ঠিক, সে যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক। অন্যদেরও যে সিদ্ধান্ত থাকতে পারে, অন্যরাও যে ভালো কোনো কথা বলতে পারে, সেইটা সে কখনোই মেনে নিতে চায় না। তাহলে আপনারা মানে এখানে আমরা মোটামুটি এই আজকে আমাদের উদ্দেশ্য ছিল এই যে গার্ট্রুড মোরেল, এই যে মোরেল ক্যারেক্টার, মাদার, সে যে একজন ওভার প্রোটেক্টিভ মাদার, অবসেসিভ মাদার, এবং সে যে পুরো পরিবারকে নিজের মতো করে সবসময় ডমিনেট করতে চেয়েছে, এটাই আমরা আর কি আজকে আলোচনা করতে চেয়েছি।
আপনারা কি কোনো প্রশ্ন করবেন, কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? শেষ কথা আমরা কি বলতে পারি? শেষ কথা বলতে পারি যে গারট্রুডের ব্যক্তিগত ভুলের কারণে একটা ভুল সিদ্ধান্ত, whimsic decision to get married to Walter Model, সে কোন রকম ঠান্ডা মাথায় চিন্তা না করে তার থেকে পুরো আলাদা একজনকে সে বিয়ে করলো। দ্যাট ওয়াজ এ রং ডিসিশন, পুরো ইম্পালসিভ মিস্টেক। এবং ওয়াল্টারকে সে বিন্দুমাত্র সুযোগ পর্যন্ত দিল না। সে নিজের মতো করে সবসময় তার চারপাশকে সাজাতে চেয়েছে। অন্যদেরও যে একটা ব্যক্তিগত মতামত বলতে কিছু আছে। হতে পারে ওয়াল্টার অশিক্ষিত, খনিতে কাজ করে, কিন্তু তারও তো ব্যক্তিগত ইমোশন বলতে কিছু একটা আছে। সবসময় সে ওয়াল্টারকে বিচ্ছিন্ন করে রেখেছে পরিবার থেকে। ওয়াল্টার তার নিজের পরিবারে তার সন্তানদের সাথে মেলামেশা করতে পারেনি। ইভেন গার্ট্রুড সবচেয়ে বড় অন্যায়টা করেছে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে সে শিখিয়েছে বাবাকে ঘৃণা করতে। ফ্যামিলির প্রতিটা সদস্যের প্রতিটা সিদ্ধান্তে গার্ট্রুড ডমিনেট করেছে। উইলিয়াম এবং পল, এই দুই সন্তান, এরা প্রচুর সাফার করেছে তার মায়ের এই ডমিনেন্সের জন্য, অবসেসিভ বিহেভিয়ারের জন্য। এখন এই বিষয়ে বিতর্ক হতেই পারে, এটাই যে ঠিক তা না। এখন আপনারা কি গার্ট্রুডের জন্য সিম্প্যাথি ফিল করেন? আমাদের এই গোটা লেকচারটা কিন্তু আনফরচুনেটলি গার্ট্রুডের বিপক্ষেই বেশি আমরা কথা বলেছি। আমরা কিন্তু বেশিরভাগ সময় গার্ট্রুড মডেল, এই মাদার, এর বিপক্ষে কিন্তু আমরা কথা বলেছি। আমাদের এটা ভুলে গেলে হবে না, শি ইজ আ মাদার। সব দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা এখন কি ফিল করছেন, কি আপনাদের মতামত? স্যার এদের সবার ভিতরে মনুষ্যত্বের সমস্যা আছে, আর কিছুই না। আবার বলেন। স্যার এদের সবার ভিতরেই মনুষ্যত্বের সমস্যা আছে, মানবতা জিনিসটা কারো ভিতরেই ফুলফিল ভাবেই কাজ করে নাই কিংবা কাজ করে না। মারও না তার ছেলের জন্য, ছেলেও বুঝে না মাকে অ্যাজ আ হিউম্যান। বাবাও হচ্ছে আহ, তার মাকে তার মা তার বাবার প্রতিও হচ্ছে মনুষ্যত্বহীন, অ্যাজ বাবাকে সে যেভাবে ট্রিট করতেছে। তো সবাই ল্যাকিং হিউম্যানিটি, অ্যান্ড when there is lacking in humanity inside you, then obviously the love will not become fulfilled. That's the truth. ওকে, হিউম্যানিটি, আসলে হিউম্যানিটি না বলে কেয়ার, কেয়ার ফর আদার্স, অন্যদেরকে যে যত্ন নেয়া, অন্যদের কথারও মূল্য দেয়া, অন্যদের কথাতেও যে গুরুত্ব থাকতে পারে। এই যে আমরা লাস্ট স্লাইডে, আমাদের স্লাইড 9-এ যে কথাটা বললাম, স্যার নিজের সিদ্ধান্ত যে সবসময় ঠিক হবে এমনও তো না, অন্যের সিদ্ধান্তেরও তো একটা ভ্যালু আছে, ওটারও তো ইম্পর্টেন্ট দেওয়া উচিত। হ্যাঁ তা তো অবশ্যই। এটাই বললাম যে এইটা একটা বড় ভুল একটা ছিল। বিষয় আছে যে হ্যাঁ, গারট্রুড তো এটা সে ইচ্ছাকৃত ভাবে করছে না, যেহেতু সে যেই ফ্যামিলিতে বিলং করতো সেই ফ্যামিলির স্ট্রাকচার অনুযায়ী যেহেতু তার বাবার সাথে তার সম্পর্কটা ভালো ছিল না, যার কারণে হ্যাঁ, সে মানে মানে তার জীবনে কোনো ভালো দিক ছিল না তার বাবার ফ্যামিলিতে থাকা অবস্থায়। সো নিজে এসেও হাজবেন্ডের ফ্যামিলিতেও সে ভালোভাবে সার্ভাইভ করতে পারে না, মানে হাজবেন্ডের সাথে গুড রিলেশন ছিল না তার। তো সেই হ্যাঁ, কারণে হয়তো সে একটু ভালো থাকার জন্য বা নিজের মতো করে সবকিছু পাওয়ার জন্যই হয়তো ছেলেদের প্রতি এভাবে বেশি কনসিয়াস হয়ে গেছে।
আর হ্যাঁ হচ্ছে এটা ভুলে গেছে যে আসলে এটা রিয়েলিটি না, মানে সে নিজেকে ফোকাস করতে গিয়ে, নিজের ভালোটা চিন্তা করতে গিয়ে অন্যদের যে ক্ষতি করছে সেটা রিয়েলাইজ করতে পারছে না, এমনটাও হতে পারে। হ্যাঁ, সে এটাই আপনি যেটা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মানে আমরা যে সন্তানরা, হ্যাঁ স্যার, আমাদের বাবা মারা কিন্তু তাদের সিদ্ধান্তও বলে, আমাদের সিদ্ধান্তও শুনতে চায়। তো এটাও করা উচিত ছিল তার, যে মানে আমি যেটা ফেস করছি সেটা আমার সন্তানের সাথে কেন করব, আমি একটু অন্যরকম হই না। হ্যাঁ, এখন গার্ট্রুডের, হ্যাঁ বিষয়টা ওইটাই যে গার্ট্রুড চেয়েছে সে জীবনে যা পায়নি তার সন্তানরা সেটা পাক। গার্ট্রুডের ধারণা সে যা বুঝছে সেটাই ভালো, অন্যদের যে পার্সোনালিটি সেটাকে সে ওইভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারেনি। এখন আসিফ যেটা বললেন যে মনুষ্যত্বের অভাব, এই কথাটা মানে অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। আপনি যদি আর একটু মানে একটু যদি ফোকাস করেন, যেখানে মনুষ্যত্ব না বলে আপনারা বলেন হচ্ছে কেয়ারিং এর অভাব, ঠিক একজন আরেকজনের প্রতি যে কেয়ারিং হওয়া, এটার অভাব আছে এখানে। শুরু থেকেই গার্ট্রুড তার সন্তানদেরকে তার অনেকটাই সম্পত্তির মতো ট্রিট করেছে। আমরা এখানে হাজবেন্ড সাবস্টিটিউট যদি নাও বলি, তার সন্তানদেরকে সে তার নিজেরই অস্তিত্বের একটা এক্সটেনশন হিসেবে কম্প্রোমাইজ, নেভার এভার। যখন আপনি এত বেশি আনকম্প্রোমাইজিং হবেন, তার মানে আপনি ভেরি ভেরি সেলফিশ। গার্ট্রুড ইজ ভেরি ভেরি সেলফিশ, অনেক বেশি সেলফিশ। মানে আমরা যদিও লিটারেলি এই উপন্যাসে কোনো ভিলেন নাই, কিন্তু গার্ট্রুডের মধ্যে আমরা কিছু ভিলেনিয়াস অ্যাটিটিউড, ক্যারেক্টারিস্টিক্স কিন্তু পাচ্ছি। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যালো সে এতটাই, হ্যাঁ বলেন। স্যার, কেউ যদি স্যার সেলফিশ হয় কিংবা যদি স্যার কম্প্রোমাইজ না করে, দেন কি স্যার তার সাথে নিজেকে ইনভলভ করা ঠিক, কিংবা চেঞ্জ করে করা কি পসিবল? হোয়াট ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্যাট ইন রিয়েল লাইফের থেকে যদি একটু বলতেন। হু, এখন কথা হচ্ছে সেই ব্যক্তিটা কে। যদি সে আপনার ব্যক্তি, মা যেমন জি এখানে স্যার। এখানে এখানে যেমন গার্ট্রুড হচ্ছে মা, ছেলে তো আর মাকে বাদ দিতে পারে না। তখন ছেলে চেষ্টা করে মায়ের মধ্যে পরিবর্তন আনা যায় কিনা, যদি মা কোনোভাবেই যদি কম্প্রোমাইজ না করে। আপনারা দেখেছেন উইলিয়াম, সে প্রায় জোর করে লন্ডনে চাকরি নিয়ে চলে গেছে, কারণ উইলিয়াম বুঝেছে যে তার মা কোনোভাবেই কম্প্রোমাইজ করছে না, মাকে কোনোভাবেই কম্প্রোমাইজ মানে তার মধ্যে কোনোভাবেই কোনো চেঞ্জ আনা যাচ্ছে না। পল, সেও ডেসপারেট হয়ে যায় একটা সময়, এত মা ভক্ত একটা ছেলে, সেও একটা সময় মানে ডেসপারেট হয়ে যায় যে মায়ের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। শেষ পর্যন্ত সে মানে ডাইং মাদার, মৃত্যু পথযাত্রী মাকে সে এক্সট্রা মরফিন ডোজ দিয়ে মেরে ফেলছে। মানে আমরা কত বেশি রেসলেস হয়ে যাই আমাদের লাইফে এক একটা সময়, যে আমরা আর নিতে পারি না। এখানে পল কিন্তু আর নিতে পারেনি, উইলিয়ামও একটা সময় আর নিতে পারেনি। এখন আমাদের কি করা উচিত, এটা আসলে এক একজন মানুষের জীবনের এক একটা, এটা 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 আমরা ধীরে ধীরে আরো ডিসকাস করব। নেক্সট ক্লাসে আমরা আরেকটু ডিটেইলে যাব। আজকে তো আমরা মোটামুটি মায়ের পয়েন্ট অফ ভিউটা দেখলাম, আমরা গার্ট্রুডের পজিটিভ এবং উইকনেস দুইটাই দেখলাম। আমরা আমরা আরেকটু গভীরে যাব। নেক্সট ক্লাসে আমরা আরেকটু গভীরে যাব, আরেকটু ভালোভাবে বুঝতে পারবো আশা করি। আপনারা এই যা দিলাম একটু স্টাডি করতে থাকেন, একটু নিজের জীবনের সাথে মেলানোর চেষ্টা করেন। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে মা ছেলের সম্পর্ক অবশ্যই ঘনিষ্ঠ থাকবে, কিন্তু সেটা যদি অনেক বেশি অবসেসিভ হয়ে যায়,
মা যদি অনেক বেশি ডমিনেট করার চেষ্টা করে তাহলে সেটা মায়ের জন্য ক্ষতি, ছেলের জন্য ক্ষতি। একটা সিনেমা আপনাদেরকে আমি দিতে পারি, কলকাতার একটা সিনেমা আছে ইচ্ছে, আমি লিংক দিয়ে দিব একটু পরে। আপনারা সিনেমাটা দেখবেন, সবাই দেখবেন, আজকেই দেখবেন অথবা আগামীকালকে দেখার চেষ্টা করবেন। একটা সিনেমা, এই সিনেমাটা আপনারা দেখবেন অবশ্যই, ইচ্ছে, চেষ্টা করবেন, নিজেদের জীবনের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। আজকে আর সময় নেই অবশ্য। আহ, ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি সিনেমাটার লিংক দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন। ওকে, ঠিক জি আছে। স্যার। আমি প্লিজ ওই মেসেঞ্জারে দিয়ে রাখেন, আমি পরে আবার অ্যান্সার করে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। একরাম, কি অবস্থা? ওয়ালাইকুম স্যার আসসালাম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।